আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি মোহাম্মদ ওবাইদুল্লাহ, রবি টেকনিক্যাল স্কুলের একজন বাংলা ইনস্ট্রাক্টর। তো আজকে অ্যাডমিশন প্রোগ্রামে বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আজকে আমরা পড়ব হচ্ছে কারকের প্রথম পর্ব। কারকের দ্বিতীয় পর্ব একটা ক্লাস রয়েছে, আশা করি তোমরা সেই ক্লাসটা দেখে নিবে। আজকে আমরা কারকের প্রথম পর্বে বেশ কয়েকটা বিষয় আমরা তোমাদের সাথে আলোচনা করব। তো চলো আমরা আস্তে আস্তে একটু আলোচনার দিকে এগোই। আমরা আলোচনার শুরুতেই দেখতে পাচ্ছি কারক কি। এই প্রশ্নটার মধ্যে কিন্তু একটা ব্যাপার লুকিয়ে আছে। কিরকম? আমি এই কি দীর্ঘইকার না লিখে হ্রস্বইকার কেন লিখলাম না। হ্রস্বইকারটা লিখলাম না এই কারণ মনে রাখতে হবে, যদি তুমি কখনো হ্রস্বইকার দিয়ে কোনো কিছু লেখো, তাহলে হ্রস্বইকার কি হচ্ছে তার উত্তর সবসময় হ্যাঁ বা না হয়। আর যদি দীর্ঘইকার কি হয়, তাহলে সেখানে তার উত্তর কখনো হ্যাঁ বা না হতে পারবে না। এখন তুমি বলো, এই যে কারকের যে কি, এর উত্তরে কি তুমি হ্যাঁ বা না উত্তর দিবে? নিশ্চয়ই না। তুমি এইখানে কিন্তু অবশ্যই হ্যাঁ বা না উত্তর বাদ দিয়ে অন্য কিছু দিবে। তো হ্যাঁ বা না ছাড়া যে অন্য কিছু উত্তর দিবে, সেই কারণে এখানে দীর্ঘইকার দিয়ে লেখা হয়েছে। তো দেখো, এই প্রশ্নটা করার মধ্যেই কিন্তু একটা আলাদা ধরনের ব্যাকরণ লুকিয়ে রয়েছে, যেটা তোমার কিন্তু অনেকেই তোমরা জানতে না। তো আশা করি এরপর থেকে বিষয়টা খেয়াল রাখবে। আমরা অনেকেই এটা ভুল করে থাকি। তো প্রথমেই এই জিনিসটার ব্যাখ্যা বলে দেওয়ার মূল কারণ হচ্ছে, এটা দেখতে একটু অড লাগছে, তোমরা সবাই যেটা চাও আর কি, বা যেটা দেখতে অনেক ভালো লাগে, সেটা হচ্ছে হ্রস্বইকারটা। কিন্তু দেখতে ভালো লাগা নিয়ে তো কথা না, সঠিকটা হচ্ছে আসল কথা। তো ঠিক আছে বন্ধুরা, আমরা এই কারক কি, এটা তো কেন এটা দীর্ঘইকার হলো সে জানতে পারলাম। আমরা এবার কারকের যে সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটা পড়ার চেষ্টা করি। তো চলো, কারকের সংজ্ঞাটা হচ্ছে এরকম: বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক, এই সম্পর্ককে বলা হয় হচ্ছে কারক। তোমাদের যদি একটা উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। যেমন ধরো, আমি বললাম রহিম বই পড়ে। আচ্ছা, এই যে দেখো রহিম বই পড়ে, এই বাক্যের মধ্যে তোমাকে যদি ক্রিয়া বের করতে বলা হয়, তুমি কোনটা বের করবে? অবশ্যই হচ্ছে পড়ে। তো পড়ের সাথে রহিমের সম্পর্ক কি? কর্তা। আবার পড়ের সাথে বইয়ের সম্পর্ক কি? অবজেক্ট। এই যে দেখো, ক্রিয়ার সাথে অন্যান্য যে নামপদগুলো, রহিমও তো একটা নামপদ, বইও তো একটা নামপদ। এখন রহিম আর বই নামপদ হলো, কি হবে? মনে রাখতে হবে, দুনিয়াতে ক্রিয়াপদ বাদ দিয়ে যা কিছু আছে সবকিছু হচ্ছে নামপদ। সেই হিসেবে রহিম এবং যে বই, এটাও তো নামপদ। এই ক্রিয়াপদের সাথে তখন নামপদের কি হয়? তখন একটা সম্পর্ক হয়। তো এই সম্পর্ক, যেমন রহিমের সাথে সম্পর্ক কর্তার, আর বইয়ের সাথে সম্পর্ক হচ্ছে কর্মের। এই যে সম্পর্ক, এই সম্পর্কগুলোকে মূলত বলা হয় হচ্ছে কারক। তাহলে আমরা এই সংজ্ঞা থেকে কি বুঝলাম? আমরা সংজ্ঞা থেকে বুঝলাম যে কারক মূলত বাক্যের মধ্যে যে এক একটা শব্দ বাক্য থাকে বা পদ থাকে, তো সেই নাম পদগুলোর সাথে ক্রিয়াপদের একটা সম্পর্ক সৃষ্টি করে। তো এখন সেই সম্পর্কগুলো মূলত কয় ধরনের হয়? এই সম্পর্কগুলো মূলত হয় হচ্ছে 6 ধরনের বা 6 প্রকার। যেহেতু এই সম্পর্ক 6 প্রকার হয়, তাই কারক হচ্ছে কি 6 প্রকার। তো চলো আমরা এই 6 প্রকার কারকের সাথে একটু পরিচিত হই। আমরা 6 প্রকার কারকের মধ্যে প্রথমেই যাকে দেখতে পাচ্ছি, সে হচ্ছে কর্তৃকারক, যে হচ্ছে কর্তা আর কি, বা যাকে আমরা সাবজেক্টও বলতে পারি। আর 2 নম্বরে যাকে দেখতে পাচ্ছি, সে হচ্ছে কর্ম, যাকে আমরা ইংলিশে হচ্ছে অবজেক্ট বলে থাকি। তবে কর্ম নিয়ে অনেক ব্যাখ্যা আছে, তো যখন আমরা কর্মের ব্যাখ্যায় যাব, সেখানে আমরা কর্মের আলাদা রকমের আলোচনা আমরা করব। তা আপাতত আমরা এই পর্যন্ত আলোচনা রাখি। তারপরে হচ্ছে 3 নম্বর হচ্ছে করণ, যার সাহায্যে কাজ হয়। আর সম্প্রদান, একবারে দান করে দেওয়া। আর 4 নম্বরে হচ্ছে অপাদান, কোনো কাজের শুরু। আর 5 নম্বরে হচ্ছে অধিকরণ, হচ্ছে কোনো কাজের শেষ। তো বন্ধুরা, আমাদের সাথে কিন্তু এই কারকের যে সম্পর্কগুলো, এগুলোর পরিচয় তোমাদের সাথে জানানো হয়ে গেল। এখন আমরা আজকের ক্লাসে মূলত তোমাদেরকে এই যে প্রথম 3টা প্রকার, সেই 3টা প্রকার নিয়ে আলোচনা করব। তার কারণ প্রথম 3টা প্রকার আলোচনায় অনেক বেশি। এই প্রথম 3টা প্রকার আলোচনা করব, এবং আমরা দ্বিতীয় পর্বের মধ্যে মূলত এই 3 প্রকারের সম্প্রদান এবং অপাদান এবং অধিকরণ কারক নিয়ে আলোচনা করব। তো চলো বন্ধুরা, আমরা এরপরে আলোচনা একটু আগাই। আমরা পরের স্লাইডে দেখতে পাচ্ছি যে আমরা এখন আলোচনা করব বিভক্তি নিয়ে। বিভক্তি নিয়ে আলোচনা তো করবই, তার আগে একটু বিভক্তিগুলোর সাথে একটু পরিচিত হই। তো বিভক্তি
প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যদি কোনো কিছু না থাকে তাহলে শূন্য হবে, মানে যদি কোনো প্রকার বিভক্তি না থাকে। একটা কথা বলা হয়ে থাকে যদি বিভক্তি হয় মুক্ত তাহলে সেটা বিভক্তি শূন্য, মানে কোনো বিভক্তি নেই তার মানে হচ্ছে সেটা বিভক্তি শূন্য হবে। তো এই জন্য খেয়াল রাখতে হবে যে কোনো বিভক্তি না থাকা মানে হচ্ছে বিভক্তি শূন্য হওয়া। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার চলো পরবর্তীতে দ্বিতীয় বিভক্তি। দ্বিতীয় বিভক্তিতে রয়েছে হচ্ছে কে রে। আচ্ছা, কে রে নিয়ে একটা ঝামেলা আছে, একটু পরে আমি সেটা কথা বলছি। তারপর তৃতীয়তে আমরা দেখতে পাচ্ছি দ্বারা দিয়ে কর্তৃক। চতুর্থীতে দেখতে পাচ্ছি হচ্ছে কে রে হচ্ছে সম্প্রদানে। হ্যাঁ, এখানে ব্যাপারটা হলো কি, দেখো এই যে কে রে আর এই যে কে রে এই দুটোই তো সমান। এই দুটোর মধ্যে মূলত পার্থক্য কি? এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে, দেখো যখন সম্প্রদানে বলা হচ্ছে তার মানে যদি সম্প্রদানে কখনো কে রে দেখতে পাই তাহলে সেটা চতুর্থী হবে। শুধুমাত্র সম্প্রদানে যদি কে রে দেখতে পাই তাহলে সেটা চতুর্থী হবে, আর সম্প্রদান বাদ দিয়ে বাকি 5টা কারকে যদি কে রে দেখতে পাই সেক্ষেত্রে দ্বিতীয় হবে। এই হচ্ছে মূলত ব্যাখ্যা। তা আশা করি বন্ধুরা তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। এরপর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে পঞ্চমী। পঞ্চমী হচ্ছে হতে থেকে চেয়ে, তারপর হচ্ছে ষষ্ঠী। ষষ্ঠী হচ্ছে র বা এর, আর সর্বশেষ রয়েছে হচ্ছে সপ্তমী এ অতে। আচ্ছা, এইখানে তোমরা একটা কথা বলতে পারো আমি প্রথমাকে কেন বাদ দিয়েছি। না, আমি আসলে প্রথমা বাদ দেইনি, প্রথমা এখানে রয়েছে, কিন্তু প্রথমাটা হচ্ছে মূলত শূন্য বিভক্তি, আর সপ্তমীর যে এ অতে এইগুলোই হচ্ছে প্রথমা। তো প্রথমা ধরো তুমি সপ্তমী বিভক্তিকে যদি কখনো প্রথমা বলো তাহলে কিন্তু ভুল না, অথবা তুমি যদি কখনো শূন্য বিভক্তিকে প্রথমা বলো তাহলেও কিন্তু সেটা ভুল না, এটা অবশ্যই সঠিক। কিন্তু আমি এখানে উল্লেখ করিনি কেন, আমি আসলে আলাদা করে কোনো ঝামেলা বাড়াতে চাইনি। আমার কাছে কেন জানি মনে হয় যে প্রথমা বাদ দিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে সেটা অনেক বেশি বেটার হয় বা ভালো হয়। তো এই জন্য আমরা যখন কোনো সময়, বিশেষ করে আমি যখন কোনো সময় কোনো বিভক্তি বলি, যদি কখনো শূন্য দেখি শূন্যকে শূন্যই বলি, আর হচ্ছে সপ্তমীকে সপ্তমী বলি, মানে এ অতেকে সপ্তমী বলি। তবে হ্যাঁ, এইটাকে যে কখনো প্রথমা বলা যাবে না, মানে সপ্তমীকে যে কখনো প্রথমা বলা যাবে না বিষয়টা তা না, আবার শূন্যকে যে কখনো প্রথমা বলা যাবে না বিষয়টা কিন্তু তাও না, সবকিছুই বলা যাবে। তার মানে প্রথমা বললে ভুল না, কিন্তু আমি মূলত কি করি, আমি হচ্ছে বিষয়টাকে এড়িয়ে চলি। আচ্ছা, ঠিক আছে। তাহলে বন্ধুরা আমাদের বিভক্তি সম্পর্কে মূলত পরিচিতি হলো। এবার বিভক্তি একটু বোঝার দরকার আছে। মানে অনেক সময় অনেকে বিভক্তি আর প্রত্যয়কে একই রকম বলে থাকে। এখন বিভক্তি আর প্রত্যয় কি আসলেই এক, নাকি পার্থক্য রয়েছে? আর পার্থক্য যদি থাকে তাহলে কি পার্থক্য রয়েছে? তো চলো আমরা এই বিভক্তি আর প্রত্যয়ের যে পার্থক্য, সেই পার্থক্য দুটো উদাহরণের মাধ্যমে বোঝা যাক। আমরা প্রথমেই একটা কথা লিখেছি, সেটা হচ্ছে বিভক্তি অর্থ পরিবর্তন করে না, আর প্রত্যয় অর্থ পরিবর্তন করে। এটাই হচ্ছে বিভক্তি আর প্রত্যয়ের মধ্যে পার্থক্য। এই পার্থক্যটা আশা করি তোমরা এখনো বুঝতে পারোনি, কারণ আমি সেই উদাহরণটাই এখনো দেইনি। চলো তোমাদেরকে প্রথমে আগে উদাহরণটা দিয়ে ফেলি। আমি 1 নম্বরে যে উদাহরণটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার কলমে কালি আছে। একটু খেয়াল করে দেখো, এই যে আমার কলমে কালি আছে, এখন এখানে মূল শব্দ হচ্ছে কলম আর অতিরিক্ত হচ্ছে এ। আর এই আমি বলছি আমি কলমি খাই, এখানেও মূল শব্দ হচ্ছে কলম আর এখানে অতিরিক্ত হচ্ছে ই। এখন দেখো এখানে দুইখানেই কিন্তু মূল শব্দ হচ্ছে কলম, আর এখানে অতিরিক্ত হচ্ছে এ এবং অতিরিক্ত হচ্ছে ই। তুমি একটু খেয়াল করে দেখো, তুমি নিজেই বুঝতে পারবা এ যোগ করার কারণে এই বাক্যে কলমের কি অর্থ কোনো পরিবর্তন হয়েছে? আমার কলমে কালি আছে, এখানে কি কোনো অর্থের পরিবর্তন হয়েছে? নিশ্চয়ই না, এখানে কোনো অর্থের পরিবর্তন হয়নি, কলম কলমই রয়ে গিয়েছে। তাহলে আর আচ্ছা, তাহলে কি হয় সেটা একটু পরে বলছি, আমি এটা একটু বোঝার চেষ্টা করি। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমি কলমি খাই, আমি যে কলমি খাই তাহলে কলমি ছিল তো মূলে হচ্ছে কলম, কিন্তু এর সাথে কিন্তু ইকার যুক্ত হয়ে গিয়েছে। যেহেতু এই ইকারটা যুক্ত হলো, এই ইকার যুক্ত হয়ে কলমের অর্থ কি কলম রয়ে গিয়েছে, নাকি কলম আবার খাদ্য হয়ে গিয়েছে? কলমি, এখানে কলম কলমই রয়ে গিয়েছে, কিন্তু এখানে কিন্তু কলমটা কলম আর রয়নি, এখানে কলমটা কিন্তু কলমি হয়ে গিয়েছে, মানে খাদ্য হয়ে গিয়েছে। তো যেহেতু এখানে কলমটা খাদ্য হয়ে গিয়েছে, মানে কলমের অর্থ পরিবর্তন হয়ে গিয়েছে, তাহলে এটাকে আমরা কি বলবো? যে অর্থ পরিবর্তন করে তাকে বলা হয় হচ্ছে দেখো প্রত্যয়। প্রত্যয় হচ্ছে অর্থ পরিবর্তন করে। আর মূলত এই যে বিভক্তি, এই বিভক্তি কিন্তু অর্থ পরিবর্তন করে না। তা আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় বাক্যে কলমের কোনো অর্থ পরিবর্তন করেনি। যেহেতু কলমের অর্থ পরিবর্তন করেনি, তাই এটা হচ্ছে মূলত কি হবে?
বিভক্তি হবে। আর এই যে এইখানে দেখো, খেয়াল করে দেখো, এখানে কলমের অর্থ পরিবর্তন হয়ে গিয়েছে, তাই এটা অর্থ হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে প্রত্যয়। তাহলে আমরা এতক্ষণ ধরে বিভক্তি আর প্রত্যয়ের পার্থক্য বোঝার চেষ্টা করলাম। তো যারা যারা এ যাবৎকালে বিভক্তি এবং প্রত্যয়কে একই ভাবতে, তাদের কাছে বোধহয় একটা সমাধান চলে আসলো। তোমরা কখনো এই বিষয়টাকে আলাদা, মানে একই রকম ভাববে না। এটা কেন আলাদা, কি জন্য আলাদা, তোমরা এখন প্রমাণ সহ পেয়ে গেলে। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো বিভক্তি এবং প্রত্যয়ের মধ্যে পার্থক্য কি। চলো আমরা আস্তে আস্তে পরের আলোচনায় চলে যাই। আচ্ছা, তো আমরা এই বিভক্তি এবং প্রত্যয়ের পার্থক্য যখন পড়ে ফেললাম, এবার আমরা চেষ্টা করব হচ্ছে এখান থেকে কিছু প্রশ্ন নেওয়ার। চলো তো আমরা এখানে একটা প্রশ্ন নিয়ে ফেলি। প্রশ্নটা হচ্ছে যে, আমি কি ডরায় সখী ভিখারি রাঘবে। এই যে শব্দের মধ্যে যে রাঘবে কথাটা রয়েছে, তো রাঘবে মূলত এখানে মূলত কি হবে বলো তো বন্ধুরা? রাঘবে মূলত এখানে যেটা হবে সেটা হচ্ছে যে, খেয়াল করে দেখো, এই রাঘবে এখানে যেটা হবে সেটা হচ্ছে যে কোন বিভক্তি? রাঘবেটা পঞ্চমী হবে, শূন্য হবে, দ্বিতীয় হবে? না, এখানে কিন্তু কোনোটাই হবে না। এখানে মূলত যেটা হবে সেটা হচ্ছে সপ্তমী হবে, সপ্তমী। কেন সপ্তমী হবে? কারণ এখানে মূল শব্দ কিন্তু হচ্ছে রাঘব। তো মূল শব্দ যেহেতু রাঘব, তার সাথে অতিরিক্ত কি রয়েছে? অতিরিক্ত রয়েছে হচ্ছে একার। তো একার থাকলে কি হবে? সপ্তমী। তো যদি তুমি অপশনের মধ্যে যদি প্রথমা দেখতে পারতে, তাহলে কিন্তু তুমি তাকে প্রথমা বলতে পারতে। যেহেতু প্রথমা নেই, তার মানে এখানে অবশ্যই সপ্তমী হবে। আচ্ছা, এবার হচ্ছে বলা হচ্ছে ষষ্ঠী বিভক্তির চিহ্ন কোনটি? হ্যাঁ, ষষ্ঠী বিভক্তির চিহ্ন হচ্ছে র বা এর। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে প্রশ্নগুলো কেমন হয়। তো এই প্রশ্নগুলো মূলত বিগত সালে আমরা দেখতে পেয়েছি। তো বিগত সালের প্রশ্নগুলো তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা আলোচনা আরেকটু আগাই, আমরা আলোচনাটা পরের স্লাইডে নিয়ে যাই। আমরা এই স্লাইডে মূলত আলোচনা করব হচ্ছে কর্তৃকারক নিয়ে। তো বন্ধুরা, খেয়াল করে দেখো, কর্তৃকারক বলতে আমাদের প্রথমত মাথায় কি আসে? কর্তৃকারক বলতে প্রথমত মাথায় যে কথাটা আসে সেটা হচ্ছে যে কাজ করে, মানে হচ্ছে কর্তা। কর্তা মানে কি? সাবজেক্ট। যে কাজ করে সেই হচ্ছে কর্তা। তো চলো আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে এই জিনিসটা বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা যে উদাহরণটা দেখতে পাচ্ছি হচ্ছে হামিদ বই পড়ে। তো একটা কথা বলা হয়েছে যে আমরা আসলে যে কাজটা করি সেটা হচ্ছে, দেখো, আমাদের সবসময় জিনিসটা মাথায় থাকে, সেটা হচ্ছে যে আমরা প্রথমেই যে কাজটা করার চেষ্টা করি সেটা হচ্ছে যে আগে যেটার নিচে আন্ডারলাইন করা রয়েছে, এই আন্ডারলাইন করা জায়গাটা নিয়ে আমাদের অনেক মাথা ব্যথা থাকে। কারণ সেটা কোন কারক হবে, কি হবে না হবে, এগুলো নিয়ে আমরা বৃত্তান্ত আমরা মাথার মধ্যে ভাবতে থাকি। তা আমরা এই বিষয়গুলো না ভেবে আমরা যদি প্রথমে একটু ভাবি যে ক্রিয়াটার দিকে যদি একটু তাকাই, মানে আমাদের যে আগে আমরা যেরকম কারক বের করতাম, যে কে বা কাকে দ্বারা প্রশ্ন করে বা কি দ্বারা প্রশ্ন করে, মানে এই যে প্রশ্ন করার মাধ্যমে যে কারক নির্ণয়ের যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা কিন্তু পুরোপুরি ভুল। মানে আমরা যেটা করে থাকি, আমাদের শিক্ষকরা প্রশ্ন করার মাধ্যমে বেশ কয়েকটা উদাহরণ দিয়ে আমাদেরকে খুব সুন্দর করে হচ্ছে কারক নির্ণয় করা শিখিয়ে দেন। কিন্তু এই যে আমরা এই পদ্ধতিতে কারক নির্ণয় করা যে শিখছি, এটা কিন্তু আসলে সঠিক পদ্ধতি নয়। সঠিক পদ্ধতি কি হবে চলো আমরা আস্তে আস্তে শিখে ফেলি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পড়ে, খেয়াল করে দেখো, এই যে পড়ে, পড়েটা হচ্ছে কি? পড়েটা হচ্ছে কে পড়ে। তো পড়ে হচ্ছে পড়া কাজটা করছে কে মূলত? এখানে বলা হচ্ছে যে কাজ করে। এখানে কাজ কে করছে? কাজ কি, পড়া কাজটা কি বই করছে নাকি হামিদ করছে? তো অবভিয়াসলি এখানে পড়া কাজটা হামিদ করছে। তো যেহেতু পড়া কাজটা হামিদ করছে, তাই হামিদ হচ্ছে কর্তা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর আমরা দেখতে পাচ্ছি পাগলে কি না বলে। আমি যেহেতু এখানে আগে কাজ খুঁজবো, তারপর ওই কাজটা কে করছে তাকে খুঁজবো। এখানে কাজ হচ্ছে বলে, আর এই বলা কাজটা কে করছে? বলা কাজটা হচ্ছে পাগল করছে। এখানে পাগল হচ্ছে কি হবে বন্ধুরা? পাগল হচ্ছে এখানে বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে কর্তা। আচ্ছা, এখানে আর একটা প্রশ্ন হচ্ছে যে বলতো এই আগের যে হামিদ, এটা মূলত কোন বিভক্তি হবে? এটা বিভক্তি হবে হচ্ছে শূন্য, কারণ হামিদের সাথে অতিরিক্ত কোনো কিছু নেই। তো যেহেতু হামিদের সাথে অতিরিক্ত কোনো কিছু নেই, তো এই জন্য হামিদ হচ্ছে শূন্য হবে, বা এটাকে তুমি প্রথমা বলতে পারো। আর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে পাগল, পাগলে এখানে হচ্ছে একার রয়েছে, এখানে মূল শব্দ হচ্ছে পাগল। তো মূল শব্দ বাদ দিয়ে অতিরিক্ত যা থাকবে তাকে বলা হবে হচ্ছে বিভক্তি। তো এই জন্য এটাকে আমরা বলবো সপ্তমী বিভক্তি, মানে এ অতে
এই একার রয়েছে, এই জন্য এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা সপ্তমী বিভক্তি বলবো। আচ্ছা, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর দেখো, বুলবুলিতে ধান খেয়েছে, এখানে কাজ কি, খাওয়া। তো যেহেতু কাজ হচ্ছে খাওয়া, তো এই খাওয়া কাজটা কে করলো, ধান না বুলবুলি? নিশ্চয়ই ধান করেনি, বুলবুলি খেয়েছে, মানে বুলবুলি পাখি খেয়েছে। তো ওই যে বুলবুলি যে ধান খেলো, কথা আছে না, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে, সেখান থেকেই হচ্ছে এই কথাটা, বুলবুলি ধান খেয়েছে। তাহলে এখানে কর্তা হচ্ছে বুলবুলি। তো বুলবুলি যেহেতু কর্তা, তাই বুলবুলির সাথে অতিরিক্ত কি রয়েছে, তে। তে থাকলে কি হবে, সপ্তমী, অথবা তুমি এটাকে প্রথমা বলতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি গায়ে মানে না আপনি মোড়ল। আচ্ছা, গায়ে মানে না আপনি মোড়ল মানে কি, একটু কঠিন কথা, তো চলো কঠিন কথাটাকে একটু বুঝিয়ে বলি। গায়ে মানে না আপনি মোড়ল। আচ্ছা, মোড়ল মানে কি, গ্রামের যে মূল প্রধান বা হচ্ছে বিচারক। তো এখন এই যে গ্রামের যে মোড়ল, গায়ে মানে না আপনি মোড়ল, এটার মানেটা হচ্ছে যে আপনি যে মোড়ল এটা গায়ের লোকেরা মানে না। অনেকে বলতে পারো, আচ্ছা গায়ে মানে না মানে হচ্ছে গা, গা মানে কি, গা মানে কি শরীর? না না না, এখানে গা মানে হচ্ছে গ্রাম। তো গ্রাম কি মানবে না, মানে গ্রামের মানা না মানার কি আছে? মূলত এখানে গ্রামের মানা না মানার কোনো কিছু নেই। এখানে মূলত হচ্ছে গায়ের লোকেরা মানবে না। তো লোকেরা কথা এখানে বলে না আর কি, গায়ের লোকেরা মানবে না, মানছে না। কি মানছে না? আপনি যে মোড়ল, আপনি যে বিচারক, এটা গায়ের লোকেরা মানছে না, কারণ আপনি যে দুর্নীতিবাজ, আপনি ভালো না, এটা মানছে না। তো এই জন্য গায়ে, এই গায়েটা হচ্ছে এখানে মূলত কি হবে বন্ধুরা, এই গায়েটা হচ্ছে বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে কর্তা। আচ্ছা, এখানে কর্তায় কি হবে, কর্তায় হচ্ছে এ যেহেতু আছে, অবশ্যই সপ্তমী হবে। আচ্ছা, এরপর দেখো, ফেরদৌসী কর্তৃক শাহনামা রচিত হয়েছে। তো শাহনামা রচিত যে হলো, খেয়াল করে দেখো, এই যে ফেরদৌসী কর্তৃক শাহনামা রচিত হলো, এটা কর্তৃক যেহেতু রয়েছে, তার মানে এটা তৃতীয় হবে, বোঝাই যাচ্ছে। তবে শাহনামা রচনা করলো কে? শাহনামা রচনা করলো হচ্ছে ফেরদৌসী করলো। তো ফেরদৌসী নামক ব্যক্তিটা শাহনামা যেহেতু রচনা করেছে, তাই ফেরদৌসী হচ্ছে এখানে কর্তা হবে। তো বন্ধুরা, আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। তো আমাদের এই স্লাইডের আলোচনা মোটামুটি শেষ, আমরা একটু পরের স্লাইডে চলে যাই। এই স্লাইডে এসে আমরা মূলত যেটা পড়বো সেটা হচ্ছে কর্তৃকারকের প্রকারভেদ। কর্তৃকারকের প্রকারভেদের মধ্যে আমরা মূলত দেখতে পাই কর্তৃকারকের প্রকারভেদ হচ্ছে 4 প্রকার। এখন 4 প্রকারের মধ্যে আমরা একটু শেষের প্রকার দিয়ে পড়াটা শুরু করব, কারণ শেষের প্রকার দিয়ে বোঝাটা অনেক বেশি সহজ। তো চলো আমরা প্রথমটা না বুঝে একটু শেষেরটা আগে একটু বুঝি। শেষেরটা বোঝার কাহিনীটা কিরকম দেখো। শেষেরটা হচ্ছে 4 নম্বর, এটা ব্যতিহার কর্তা। সবার আগে শুনুন যে ব্যতিহার মানে কি। ব্যতিহার কথাটার মানেটা হচ্ছে উভয়। একটা কথা মনে রাখবা, যেখানেই ব্যাকরণে তুমি যে জায়গায় ব্যতিহার কথাটা পাবা, সেটা মনে রাখবা যে ব্যতিহার মানে হচ্ছে উভয়। আচ্ছা, তো ব্যতিহার মানে যেহেতু উভয়, তাই ব্যতিহার কর্তা মানে উভয় এখানে কি হবে, কর্তা হবে। কর্তা এখানে কয়জন থাকবে, 2 জন। তার মানে কাজ থাকবে একটা, কাজ থাকবে কয়টা, একটা। আর সেই একটা কাজ করবে কয়জন, 2 জন। তাহলে চলো আমরা আগে দেখতে পাই এই যে প্রথম বাক্যটা, কমার আগ পর্যন্ত দেখি। হ্যাঁ, কমার আগ পর্যন্ত একটা বাক্য, কমার পরে আরেকটা বাক্য। বলা হচ্ছে বাঘে মহিষে এক ঘাটে জল খায়। কাজ কি এখানে, জল খাওয়া। তো এই জল খাওয়া কাজটা কারা কারা করছে, জল খাওয়া কাজটা বাঘ আর মহিষ মিলে করছে। তো বাঘেও জল খাচ্ছে, মহিষেও জল খাচ্ছে। তো বাঘে যেহেতু জল খাচ্ছে, তো বাঘ হচ্ছে কর্তা, আবার মহিষও কর্তা। তো এক কাজের যখন উভয় কর্তা হয়, মানে 2 জন কর্তা হয়, তখন কিন্তু কি হয়, সেটা ব্যতিহার কর্তা হয়। আশা করি বুঝতে পেরেছো। এইবার চলো, রাজায় রাজায় লড়াই উলুখাগড়ার প্রান্তরে। উলুখাগড়ার প্রান্তরে কি হচ্ছে, রাজা রাজার যুদ্ধ হচ্ছে, লড়াই হচ্ছে। আচ্ছা, এবার তুমি আমার একটু বলো তো, যে এই যে লড়াইটা হচ্ছে, মানে যুদ্ধ যে হচ্ছে, যুদ্ধ কয়জনের মাঝে হয়? যুদ্ধ অবশ্যই 2 রাজার মধ্যে হবে, তাই না? একাকি যুদ্ধ হয়? কখনো যুদ্ধ হয় না, তাই না? তো যুদ্ধ হওয়ার জন্য তো অ্যাটলিস্ট 2টা রাজা দরকার। তো রাজাই রাজাই, মানে এই লড়াইটা এক রাজা আর এক রাজার সাথে করছে, মানে 2 রাজাই কি করছে, এখানে লড়াই করছে। তো এখানে এরকম দেখবা, যখন কর্তা বা সাবজেক্ট যখন 2টা হবে, মানে উভয়ই হবে, একই কাজের সাবজেক্ট যখন উভয়ই হবে, তখন তাকে মূলত বলা হয় হচ্ছে ব্যতিহার কর্তা। তাহলে ব্যতিহার মানে কেন যে উভয় বলেছি, আশা করি তার ব্যাখ্যা তোমরা পেয়েছো। আচ্ছা, এর পরেরটা একটু দেখো, এর পরের 2টা আমরা একসাথে বুঝবো। পরের 2টা একসাথে বোঝার মধ্যে একটা মজা আছে, কিরকম? প্রযোজক কর্তা।
দেখো প্রযোজক কর্তা কি জিনিস? প্রযোজক কর্তা হচ্ছে যে কাজের প্রতি ফোর্স করে, মানে বাক্যে যে কাজটা থাকবে, এই বাক্যে কাজ কি? এই বাক্যে কাজ হচ্ছে পড়াচ্ছেন। এই পড়াচ্ছেন কাজটাকে ওই সাবজেক্ট কি করবে? সবসময় ফোর্স করবে, চাপ প্রয়োগ করবে। তো এখানে কাজ হচ্ছে পড়াচ্ছেন। এন্ড ছাত্ররা যে পড়তেছে, এই যে ছাত্ররা যে পড়ছে, এই পড়া কাজটাকে ছাত্ররা ইচ্ছা করে করছে না, এখানে কি করছে? শিক্ষক মূলত এখানে হচ্ছে ফোর্স দিয়ে পড়াচ্ছেন। আবার খেয়াল করে দেখো, এই যে ছাত্রদের উপর চাপ প্রয়োগ তো করা হচ্ছেই, সেটা ঠিকই আছে। তাহলে এখানে শিক্ষক মূলত হচ্ছে যে কাজটাতে কি করবে? চাপ প্রয়োগ করবে বা ফোর্স করবে, সেই হচ্ছে মূলত প্রযোজক হবে। প্রযোজক মানে হচ্ছে প্রডিউসার। আচ্ছা, এইবার চলে আসো প্রযোজ্য। আচ্ছা, প্রযোজ্য মানে কি? প্রযোজ্য মানে হচ্ছে যাকে দিয়ে কাজ করাবে। মানে তুমি প্রযোজককে প্রডিউসার বলতে পারো অথবা ডিরেক্টর বলতে পারো। এখন ডিরেক্টর কাজ করায় যাকে দিয়ে। এখন এখানে কাজ কি? এই জায়গায় এখানে কাজ হচ্ছে খাওয়াচ্ছেন। এখন তুমি খেয়াল করে দেখো, এই খাওয়াচ্ছেন কাজটা কে করছে? খাওয়াচ্ছেন তো হচ্ছে যে ফোর্স করছে, সে হচ্ছে মূলত রাখাল। রাখাল তো এখানে প্রযোজক হবে। কিন্তু এই খাওয়ার কাজটা ডিরেকশন দেওয়া হচ্ছে কার উপরে, বা ফোর্স করা হচ্ছে কার উপরে? গরুর উপরে। গরুকে খাওয়াচ্ছে। তো এই যে ফোর্স করবে সে হচ্ছে এখানে কি হবে? প্রযোজক হবে। আর যে ফোর্সিত হবে সে হচ্ছে প্রযোজ্য হবে। ফোর্সিত বলতে কোনো শব্দ টব্দ নাই, এটা আমার বানানো শব্দ, এটা নর্মালি বোঝানোর জন্য বলা হয় আর কি। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। তো এই হচ্ছে কথাবার্তা। এখন চলো, এখন হচ্ছে আমরা এই যে 1 নম্বরে যেটা রয়েছে সেটা পড়ি। 1 নম্বরে কি রয়েছে? মুখ্য কর্তা। এই মুখ্য কথাটার মানেটা কি? মুখ্য কথাটার মানেটা হচ্ছে প্রধান কর্তা। তো খেয়াল করে দেখো, ছেলেরা ফুটবল খেলছে, তাহলে খেলা কাজটা কে করছে? ছেলেরা। মুষলধারে বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি পড়ছে, কেউ ফোর্স করছে না। ছেলেরা ফুটবল খেলছে, কোনো ফোর্স করছে না। মানে মূলত বাক্যটা যদি একটা সাধারণ বাক্য হয়, যদি উভয় কর্তা না হয়, যদি ফোর্স না করে, যদি চাপ প্রয়োগ না করে বা চাপ যদি না নেয়, যদি কোনোটাই যদি না করে, যদি খুব সাধারণ যদি একটা বাক্য হয়, তাহলে এই সাধারণ বাক্যগুলো মূলত হচ্ছে মুখ্য কর্তাই হবে। তো আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে কর্তৃকারকদের 4 প্রকার, এই 4 প্রকার সম্পর্কে তোমার ধারণাটা একদম পরিষ্কার। আচ্ছা, আমরা এখন কিছু প্রশ্ন উত্তর দেখব। তো চলো প্রশ্ন উত্তর আমরা দেখে ফেলি। এই প্রশ্নগুলো মূলত হচ্ছে বিগত সালে এসেছিল, তা আমরা এই প্রশ্নগুলো তোমাদের সাথে একটু আলোচনা করি, দেখি তোমরা পারো কিনা। বলা হচ্ছে আমার যাওয়া হয়নি। তা আমার কোন কারকে কোন বিভক্তি? খেয়াল করে দেখো, এই যে যাওয়া হয়নি, যাওয়া হয়নি কাজটা কে করলো? যাওয়া হয়নি কাজটা আমার করলো। তো আমার যেহেতু করলো, তার মানে অবশ্যই কর্তা হবে। এখন কর্তায় কি হবে মূলত? এখানে খেয়াল করে দেখো তো, কর্তায় যেহেতু র রয়েছে, এখন অনেকে বলতে পারো আমার তো হচ্ছে মূল শব্দ। মনে রাখবা, আমার মূল শব্দ না, এখানে মূল শব্দ হচ্ছে আমা। বা তুমি যদি বলো তো তোমার, তোমার কিন্তু মূল শব্দ না, এটা হচ্ছে মূল শব্দ হচ্ছে তোমা। তুমি খেয়াল করে দেখবা, যখন রবীন্দ্রনাথ গানগুলো লিখতেন, তিনি কি বলেছেন? আমি তোমার হতে পেয়েছি নাকি আমি তোমা হতে পেয়েছি? তাহলে এই যে তোমা বলেছেন, কিন্তু ওই রবীন্দ্রনাথ যখন গানটা লিখেছিলেন, তখন কিন্তু উনি বিভক্তি যোগ করে কথা বলেননি, বিভক্তি ছাড়াই বলেছেন। কিন্তু আমরা এখন এই চলিত ভাষায় যখন কথা বলতে চাই, তখন বিভক্তি যোগ করে বলি, কারণ কথাটা শুনতে অনেক ভালো লাগে আর কি। তো এই জন্য আমরা এভাবে বলি আর কি। তো এখানে রটা মূলত হচ্ছে এখানে বিভক্তি, মনে রাখতে হবে রটা কিন্তু অতিরিক্ত। তো সেই হিসাব করে এটা কিন্তু একটু ক্রিটিক্যাল। অনেকে কিন্তু আবার এটাকে কি মনে করে ফেলে? শূন্য বিভক্তি মনে করে ফেলে। এটা শূন্য বিভক্তি নয়, এটা হচ্ছে অবশ্যই ষষ্ঠী বিভক্তি হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু উত্তর কোনটা? 4 নম্বরটা, কর্তায় ষষ্ঠী। আশা করি তোমরা উত্তরটা বুঝতে পেরেছো। এবার চলো আমরা পরেরটাতে যাই। পরেরটা হচ্ছে কি ছিল? পরেরটা হচ্ছে ঘোড়ায় গাড়ি টানে। এখন খেয়াল করে দেখো, এই যে ঘোড়ায় যে গাড়ি টানছে, তো ঘোড়ায় গাড়ি টানলো, কাজ কি? টানা। তো টানা কাজটা কে করছে? টানা কাজটা হচ্ছে ঘোড়া করছে। তো টানা কাজ যেহেতু ঘোড়া করছে, তাহলে ঘোড়া হচ্ছে এখানে কি হবে? ঘোড়া হচ্ছে কর্তা হবে। আর এর সাথে অতিরিক্ত দেখো, ঘোড়া আর মূল শব্দ হচ্ছে মূল শব্দ ঘোড়া, আর অতিরিক্ত হচ্ছে অন্তস্তীয়, তার মানে সপ্তমী হবে। তাহলে কর্তৃকারকের সপ্তমী, মানে ক নাম্বারটাই মূলত হচ্ছে এখানে কি হবে?
উত্তর হবে। তো আশা করি তোমরা এই প্রশ্ন উত্তরগুলো বুঝতে পেরেছো। তো চলো আমরা এবার পরের স্লাইডে চলে যাই। আচ্ছা, আমরা এখন পাচ্ছি হচ্ছে কর্মের আলোচনা। এখন কর্মের আলোচনা অনেকেই, আমি আবারও বলছি, প্রশ্ন দিয়ে করার চেষ্টা করে। প্রশ্ন দিয়ে কর্মের আলোচনা করা যে কতখানি ভুল সেটা আজকে তোমরা হাড়ে হাড়ে টের পাবা। যে প্রশ্ন দিয়ে কখনো কর্ম বোঝানো যায় না, এটা সম্ভব না। প্রশ্ন দিয়ে কখনো কর্ম নির্ণয় করা যায় না। কর্ম নির্ণয় করার জন্য যদি মূলত বলো যে কর্ম নির্ণয় করার জন্য কি কি লাগে, আসলে কর্ম নির্ণয় করার জন্য সবগুলো কারক পড়া লাগে, সে বাস্তব কথা। আসলেই তাই, মানে কর্তা বাদ দিয়ে বাদ বাকি যতগুলা কারক আছে সবগুলা কারকে তোমার হচ্ছে একটু পড়া লাগবে। সবগুলা কারক যদি তুমি মোটামুটি ঠিকঠাক মতো পড়ো, দেখবা সবগুলো কারকের সাথে তোমার কর্মের একটা যোগসূত্র রয়েছে, তাহলে তুমি সেই জিনিসটা খুব সহজেই টের পাবা। তা আমরা কথা না বাড়িয়ে যদি একটু আলোচনায় চলে যাই তাহলে খুব ভালো হয়। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে কর্ম কাকে বলা হচ্ছে। এটা মূলত কর্মের কোনো সংজ্ঞা না, বেসিক্যালি আমরা এটা যেটা করি সেটা হচ্ছে যে কর্মের এই ব্যাপারটাতে আমরা একটা মানে কি বলবো কৌশল হিসেবে আমরা জিনিসটা মনে রাখি। সেটা হচ্ছে যার উপর ভিত্তি করে কাজ করা হয়, মানে মূলত ভিত্তিটা সবসময় ভিত্তি চিন্তা করতে হবে। এখন কথা হচ্ছে ভিত্তি কি জিনিস, ভিত্তি কাকে বলা হচ্ছে। ধরো তুমি হচ্ছে খাতায় লিখছো, খাতায় লেখার জন্য তোমার ভিত্তি কি? খাতা। ধরো তুমি হচ্ছে কোথাও, ধরো তুমি হচ্ছে ঘড়ির দিকে তাকায় আছো, তো এই তাকানোর জন্য তোমার ঘড়ি কি ভিত্তি? ঘড়িটা তাকাইতে পারতা? নিশ্চয়ই না। তারপর ধরো তুমি হচ্ছে চশমা পরে আছো, আর তোমার যদি চশমাই না থাকতো তুমি পড়তা কি হবে? চশমা হচ্ছে ভিত্তি। তো এরকম আশেপাশে আমরা অনেক অনেক ভিত্তি পাই। তবে এই এতটুকু আলোচনার মাধ্যমে ভিত্তি বোঝাটা একেবারেই মুশকিল, কখনোই সম্ভব না। আমরা কর্ম নিয়ে আসলে আরো অনেক বেশি আলোচনা করতে চাই। তো চলো আমরা আস্তে আস্তে আলোচনা বাড়াই। আমরা প্রথমে একটা উদাহরণ দেখতে পাচ্ছি, উদাহরণটা হচ্ছে ডাক্তার ডাকো। ডাক্তার ডাকো যে উদাহরণটা, খেয়াল করে দেখো কাজ কি। আমি আগেই বলেছি আমাদের মাথার মধ্যে সবসময় ঘুরপাক খায় যার নিচে আন্ডারলাইন রয়েছে তাকেই হচ্ছে আগে সবার আগে বিশ্লেষণ করতে হবে, কারণ ওটাই হচ্ছে আমাকে কারক নির্ণয় করতে বলা হয়েছে। বাক্যের মধ্যে আর কি আছে আমার দেখা দরকার নেই, কিন্তু একটু বাক্যটা যে পড়তে হয়, তার অর্থ যে একটু বুঝতে হয়, এটা না আমাদের মাথার মধ্যে থেকে হঠাৎ করে হারিয়ে যায় যখন আমরা পারি না। কিন্তু কৌশলটা হলো কোন একটা কারক পারার জন্য সবার আগে ওই বাক্যের মধ্যে যে ক্রিয়া রয়েছে, ক্রিয়াপদ রয়েছে, সেটার দিকে একটু ভালো করে তাকানো। তো এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ কোনটা? এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ হচ্ছে ডাকো। তো ডাকা কাজটা কে করছে? ডাক্তার করছে। ভালো করে দেখো তো, এই উদাহরণটা যখন আসে, এটা কিন্তু অনেকবার পরীক্ষা এসেছে বিগত সালে। এই প্রশ্নটা যখনই আসে তোমার চট করে লিখে ফেলে হচ্ছে কর্তা, কারণ এটা কর্তার মতোই। কিন্তু যেমন ওই যে রহিম পড়ে, তারপর করিম খেলে, ঠিক আছে, তারপর ডাক্তার ডাকে বা ডাক্তার ডাকো। তো এখন ব্যাপারটা হচ্ছে ওরকম হয়ে গিয়েছে। তো এই জন্য ডাক্তার সহজে আমরা এটাকে কর্তা বলে ফেলি। দেখো কর্তা যদি হয় তাহলে কর্তা তো ডাকা কাজটা করতে হবে, মানে কাজ যদি সে করতো তাহলে না সে হচ্ছে কর্তা হবে। তোমার কি মনে হয় ডাক্তার নিজেকে সে ডাকে, নাকি ডাক্তারকে আর একজন ডাক দেয়? ডাক্তারকে যেহেতু আর একজন ডাক দেয়, তার মানে ডাক্তার তো এখানে কখনো ডাকা কাজটা করছে না, তার মানে ডাক্তারকেই ডাকা হচ্ছে। আর ডাক্তার যদি না থাকতো, ডাক্তার যদি না থাকতো কি হতো? তাহলে আমরা তাকে ডাকতে পারতাম? ডাক্তার হচ্ছে এখানে ভিত্তি। আচ্ছা ঠিক আছে, এটা তো আমরা বুঝতেই পারলাম। তাহলে এইখানে শেষে একটা র রয়েছে, তাহলে এখানে ডাক্তার কর্মে কি হবে? ষষ্ঠী, তাই তো? ভুল। ষষ্ঠী কেন হবে? ডাক্তারের মূল শব্দ না। ডাক্তার যদি মূল শব্দ হয় তাহলে পরে এটার সাথে র তো রয়েছে, তো র তো মূলত এটা মূল শব্দের মধ্যে পড়ছে, তো অতিরিক্ত আর পড়ছে না। অতিরিক্ত যখন হয় তখন না হচ্ছে এটা তাকে বিভক্তি বলা হবে, তো অতিরিক্ত না হলে এটাকে তো বিভক্তি বলার কোনো মানে হয় না। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা কেন শূন্য বিভক্তি হবে, বা তুমি এটাকে প্রথমা বলতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তো আমরা তো এই আলোচনা বুঝতে পেরেছি। আমরা একটু পরে আলোচনায় যাই। জিজ্ঞাসিব জনে জনে, এই প্রশ্নটাও বহুবার পরীক্ষায় আসা। তো এই জিজ্ঞাসিব জনে জনে এটা যে আমরা দেখতেছি সেটা হচ্ছে যে জনে জনে মানে কি, জন মানে কি? জন শব্দটা মানে হচ্ছে যে বেসিক্যালি মূলত হচ্ছে প্রত্যেকটা মানুষ, বলে না একজন, দুইজন, তিনজন, চারজন। তো জন, জনে জনে, জনে জনে মানে হচ্ছে প্রত্যেককেই, প্রত্যেককে জিজ্ঞেস করবে। তো প্রত্যেককেই যেহেতু জিজ্ঞেস করবে, তো প্রত্যেকেই যদি না থাকতো, জন যদি না থাকতো, জিজ্ঞেস করতে পারতো না, একদিন করতে পারতো না।
আচ্ছা, ঠিক আছে। তো বলা হচ্ছে তোমার দেখা পেলাম না, তো তুমি যদি না থাকতে দেখতে পেতাম না। এখানে কিন্তু তোমার কিন্তু কি হবে, এখানে কিন্তু আবার ষষ্ঠী হবে, আর এখানে হচ্ছে সপ্তমী হবে। আচ্ছা, এরপরে দেখো তাকে বলো, তো বলা কাজটা তাকে করছে নাকি অন্য আরেকজন করছে? তো তাকে, এটা হচ্ছে মূলত কি হবে, তাকে হচ্ছে, এটা হচ্ছে কর্ম হবে। তো তাকে বলো, তাকেই বলা হচ্ছে, সে যদি না থাকতো তাকে করা হতো না। আচ্ছা, আমরা বুঝতে পারলাম। এবার হচ্ছে রবীন্দ্রনাথ পড়লাম বা নজরুল পড়লাম, এখানে এই জিনিসটা, এখানেও কিন্তু আমরা একই কাজ করে ফেলি, সেটা হচ্ছে এটাকে কর্তা বলে ফেলি। এখন দেখো এই এটাকে কর্তা কেন হবে না, একটু ভালো করে বুঝিয়ে বলি। কারণ রবীন্দ্রনাথ পড়লাম মানে হচ্ছে রবীন্দ্রনাথের বই পড়লাম। আমি যখন পড়ছি, পড়া কাজটাকে রবীন্দ্রনাথ করছে নাকি নজরুল করছে? কেউই তো করছে না। আমি মূলত রবীন্দ্রনাথের বই পড়ছি, তাহলে এখানে রবীন্দ্রনাথ বলতে রবীন্দ্রনাথের বইকে বোঝাচ্ছে। তাহলে এখানে এটা হচ্ছে কর্ম হবে বা অবজেক্ট হবে, যেটাকে আমরা ইংলিশে অবজেক্ট বলি। আমরা যেটাকে ইংলিশে অবজেক্ট বলি সেটাকে আমরা মূলত বাংলায় কর্ম বলে থাকি। আবার কর্মকে অনেকে ক্রিয়া বলে থাকে। কর্ম কিন্তু ক্রিয়া না, কর্ম হচ্ছে অবজেক্ট। আচ্ছা, ঠিক আছে। একেবারে নজরুল পড়লাম মানে কি, নজরুলের বই পড়লাম, সবই বুঝতে পারলাম। এবার বন্ধুরা তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি। যেহেতু আমি তোমাদের বোঝাতে পেরেছি যে যার উপর ভিত্তি করে কাজ হয় তাকে কর্ম বলে, এটা আমি তোমাদের বোঝাতে পেরেছি। যেহেতু আমি তোমাদের এটা বোঝাতে পেরেছি, সেই জন্য তোমাকে একটা প্রশ্ন করি, বলতো আমি ঢাকা যাব, আমি ঢাকা যাব, তাহলে ঢাকা তো এখানে অবজেক্ট না? ঢাকা যেহেতু অবজেক্ট, তার মানে কি, আমি যেহেতু ঢাকা যাব, তাহলে পরে আমি হচ্ছে কর্তা আর ঢাকা হচ্ছে কর্ম। তাহলে এই হচ্ছে যাব হচ্ছে ক্রিয়া। তো এই তো সুন্দর হয়ে গেল। ব্যাপারটা কি এরকম? না, ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না। এখানে কিন্তু ভুল আছে। আমরা কিন্তু প্রায় জায়গায় এই জায়গাটাই হচ্ছে, এই ভিত্তির কথা চিন্তা করে কিন্তু আমরা এটাকে কি করে ফেলি, এটাকে আমরা মূলত ভুল করে ফেলি। মনে রাখতে হবে, যদি সেটা কখনো স্থান অথবা যদি সময় হয় তাহলে সেটা কর্ম হবে না। স্থান সময় কখনো কর্ম হিসেবে গণ্য হয় না। স্থান সময় হয় অপাদান হবে, না অধিকরণ হবে, যে কোনো একটা হবে, এটা কর্ম হবে না। তো এই বিষয়গুলো মনে রাখতে হবে। আমরা এখানে ডাক্তার বলি বা জনে জনে বলি বা হচ্ছে তোমার বলি বা তাকে বলি বা নজরুল রবীন্দ্রনাথ যাই বলি না কেন, কোনোটাই কিন্তু স্থান বা সময় বোঝাচ্ছে না। যেহেতু স্থান বা সময় বোঝাচ্ছে না, তার মানে এটাকে আমরা অবশ্যই কর্মের খাতা থেকে বাদ দিতে পারছি না। আর যদি বোঝাতো তাহলে কিন্তু অবশ্যই তাকে হয় অপাদান বলতাম, আর নাহলে অধিকরণ বলতাম। এখন অপাদান অধিকরণের মধ্যে কোনটা বলবো সেই আলোচনা এখানে না, সেই আলোচনা আমরা করব দ্বিতীয় পর্বে। তো দ্বিতীয় পর্বে সেই আলোচনা থাকবে। আজকে আমরা এই স্লাইডের পর পরবর্তী আলোচনায় চলে যাব, মানে কর্মের আরো যে প্রকার, সেই প্রকারে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি কর্মের প্রকার হচ্ছে দুইটা। তো দুইটা কর্মের প্রকারের মধ্যে প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে মুখ্য কর্ম, আর একটা 2 নম্বরে হচ্ছে গৌণ কর্ম। আচ্ছা, মুখ্য শব্দটার মানেটা কি? মুখ্য শব্দটার মানে হচ্ছে প্রধান কর্ম, আর গৌণ মানে হচ্ছে অপ্রধান কর্ম। তখন মুখ্যটা প্রধান কেন হলো, কারণ সেটা বস্তুবাচক হবে সব সময়। আর এখানে গৌণ কর্ম মানে হচ্ছে গৌণটা মানে অপ্রধান, মানে সেটা প্রাণী হবে, প্রাণীবাচক হলে। তাহলে আমাকে একখানা বই দাও, বই যেহেতু এখানে বস্তু বোঝাচ্ছে, তো বইটা এখানে বস্তু বোঝানোর কারণে এটা হচ্ছে মূলত মুখ্য কর্ম হবে। আর গৌণ কর্ম হচ্ছে প্রাণী, মানে হচ্ছে বাবাকে খেতে দাও, তাহলে বাবাকে যে দেওয়া হচ্ছে, বাবা তো অবশ্যই অবজেক্ট, কোনো সন্দেহ নেই, কিন্তু সে হচ্ছে প্রাণী বোঝাচ্ছে। তো এরকম প্রাণীবাচক হলে সেটা হচ্ছে গৌণ কর্ম হবে। আর যদি বস্তুবাচক হয় তাহলে সেটা কি হবে, মুখ্য কর্ম হবে। তা আমরা তো মূলত হচ্ছে কর্ম এরকম 2 প্রকার দেখি। তো এরকম 2 প্রকার কর্ম বাদেও আরো বেশ কয়েকটা ইম্পর্টেন্ট কর্ম রয়েছে। তো সেই সকল কর্মের সাথে আমি একটু পরিচিত হই বা তোমাদেরকে পরিচিত করাই। সেই সকল কর্মগুলো হচ্ছে এরকম। এখানে দেখা যাচ্ছে সকর্মক ক্রিয়ার কর্ম। সকর্মক ক্রিয়ার কর্মটা কিরকম খেয়াল করে দেখো। সকর্মক ক্রিয়ার কর্মটা হচ্ছে এরকম, যে নাসিম ফুল তুলছে, দুঃখিত নাসিমা। আচ্ছা, নাসিমা ফুল তুলছে, সেটা কোনো সমস্যা না, নাসিমার সাথে কোনো প্রবলেম নাই। প্রবলেমটা হচ্ছে ফুলের সাথে। কেন? খেয়াল করে দেখো, এই যে তুলছে, এই তুলছে যে ক্রিয়াটা, এই ক্রিয়ার কর্ম কয়টা? কর্ম হচ্ছে একটা। আমরা খুব ভালো করে জানি, কর্ম যদি কখনো একটা হয়, আমি আবারও বলছি, কর্ম যদি কখনো একটা হয় তাকে সকর্মক বলা হয়। কর্ম যদি একটা হয় তাকে কি বলা হয়? সকর্মক। আর কর্ম যদি 2টা হয়, দ্বিকর্মক। আর কর্ম যদি না থাকে তাকে বলা হয় হচ্ছে অকর্মক। এটা তো আমরা সবাই জানি, এই আলোচনা আমাদের জানা আছে। তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। তারপর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে, তাহলে এইটা তো বুঝেই ফেললাম যে একটা ক্রিয়া থাকলে সেটা হচ্ছে সকর্মক হবে, তো এই জন্য সকর্মক ক্রিয়া কর্ম। ঠিক আছে, এটা আমরা বুঝতে পেরেছি।
এরপর হচ্ছে যে প্রযোজক ক্রিয়ার কর্ম মানে হচ্ছে ছেলেটিকে বিছানায় শোয়া, মানে এই যে বিছানায় শোয়ানোর ক্ষেত্রে ছেলেটার উপর হচ্ছে কাজ প্রয়োগ করা হচ্ছে, কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে। তো এই যে কাজটা যে চাপিয়ে দেওয়া হচ্ছে, এই চাপায় যে দেওয়া হচ্ছে, এই জন্য যখন কাজের মধ্যে একটা ফোর্স থাকে, যখন ক্রিয়ার মধ্যে কি থাকে, একটা ফোর্স থাকে। শোয়াও, নর্মালি সে শুয়ে আছে, এটার মধ্যে কোনো ফোর্স নাই, কিন্তু আমি যদি বলি শোয়াও, এর মধ্যে ফোর্স আছে। তো যখনই কাজটার মধ্যে একটা ফোর্স থাকবে বা চাপ থাকবে, তখন সেটা প্রযোজক হবে। আর এই প্রযোজক ক্রিয়ার কর্মকেই বলা হবে প্রযোজক ক্রিয়ার কর্ম। তাহলে ছেলেটি হচ্ছে এখানে অবজেক্ট, তাহলে এখানে এই অবজেক্টটাকে মূলত কি বলা হচ্ছে, প্রযোজক ক্রিয়ার অবজেক্ট বা কর্ম বলা হচ্ছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এইবার বলা হচ্ছে সমধাতুস কর্ম। দেখো, সমধাতুস কথাটার মধ্যে কিন্তু তার মানে সংজ্ঞাটা রয়েছে। সমধাতুস মানে কি, সমান ধাতুর কর্ম, মানে ধাতুও যা কর্মও তা, সমান ধাতুর কর্মকেই তো সমধাতুস বলা হয়। তো এই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করি। ব্যাপারটা হচ্ছে এরকম, খেয়াল করে দেখো, এই যে ঘুম, ঘুম তো এখানে হচ্ছে অবজেক্ট, সেটা নিয়ে কোনো সমস্যা না। সমস্যাটা হচ্ছে ঠিক পরেরটা নিয়ে। খেয়াল করে দেখো, ঘুমিয়েছি, এই যে ঘুমিয়েছি, এই ঘুমানোর মধ্যে কি রয়েছে, ঘুমানোর মধ্যে মূলত হচ্ছে ঘুমিয়েছি, এটা ধাতু, তুমি কি ধরবা, এটা ধাতুটা হচ্ছে কিন্তু হচ্ছে ঘুম। তো এই যে ঘুম, ঘুম তো হচ্ছে ধাতু, তো ঘুম এটা ধাতু, আবার এই আগের যে ঘুমটা, এই ঘুমটা হচ্ছে কর্ম। ধাতু হচ্ছে ঘুম, কর্ম হচ্ছে ঘুম, ধাতুও ঘুম, কর্মও ঘুম। ধাতু আর কর্ম কি হয়ে গেল, সমান হয়ে গেল না? যেহেতু ধাতু আর কর্ম সমান হয়ে গেল, তাই এটাকে বলা হয় হচ্ছে সমধাতুস কর্ম। আশা করি তোমরা এই ব্যাপারগুলো বুঝতে পেরেছো। তো এই ব্যাপারগুলোর ব্যাখ্যা আমরা একটু এখানে আরেকটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করেছি। এখানে দেখো, এই ব্যাখ্যাগুলো আরো সুন্দর করে দেওয়া হয়েছে। তোমাদেরকে ব্যাখ্যাগুলো দেখালে তোমরা খুব সহজেই বুঝতে পারবা। মুখ্য কর্মকে মূলত হচ্ছে বস্তু বলা হয়, আর গৌণকে প্রাণী বলা হয়। এই যে বাবা আমাকে কলম কিনে দিয়েছেন, এখানে খেয়াল করে দেখো, এখানে কলম কয়টা, দুইটা না? এখানে কলম হচ্ছে দুইটা, দুঃখিত, কর্ম হচ্ছে দুইটা। তো দুইটা কর্ম কি কি, একটা হচ্ছে কলম আর একটা হচ্ছে আমাকে। ঠিক আছে, তো এই আমাকেটা হচ্ছে বেসিক্যালি গৌণ, কেন? কারণ প্রাণী। আর এই যে খেয়াল করে দেখো, কলম, কলমটা হচ্ছে মুখ্য, কেন? এটা হচ্ছে বস্তু। এই উদাহরণটা দিয়েও কিন্তু তোমাকে আরেকটু ভালো করে বুঝে দেওয়ার চেষ্টা করেছি আমরা। এবার দেখো, আরো কয়েকটা একটু আলোচনা করি। সকর্ম ক্রিয়া সম্পর্কে দেখো একটু আলোচনা এখানে করেছি আমরা। বাক্যে যদি একটি কর্ম থাকে, তাহলে সেটাকে সকর্ম ক্রিয়া বলে। যেমন নাসিমা ফুল তুলছে, এটা আমরা অলরেডি ব্যাখ্যা করেছি। আবার দেখো, আমাদের আরো কিছু ব্যাখ্যা রয়েছে, যে ব্যাখ্যাগুলো হচ্ছে এরকম, সেটাকে বিছানায় শোয়াও, শোয়ানোর জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে। তো যেহেতু চাপ প্রয়োগ করা হচ্ছে, এই জন্য এখানে সেটি কি হয়ে যাচ্ছে, প্রযোজক হয়ে যাচ্ছে। আচ্ছা, শোয়ানোর চাপ প্রয়োগ করা হচ্ছে, শোয়ানোটাই মূলত হচ্ছে এখানে বেসিক্যালি কি হবে, বেসিক্যালি এখানে প্রযোজক ক্রিয়া হবে, আর তার কর্মকেই বলা হবে হচ্ছে প্রযোজক ক্রিয়ার কর্ম। তো আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। আমরা আরো একটা দেখতে পাচ্ছি সমধাতুসের বেলায়, এখানেও কিন্তু একটু আগে ব্যাখ্যা দিয়েছি যে খুব ঘুমিয়েছি, এখানে ঘুমিয়েছি এই শব্দটা ধাতু এবং ক্রিয়ামূল। আচ্ছা, ও ধাতুর অপর নাম কিন্তু ক্রিয়ামূল, এটা মনে রাখবা। ধাতু যা, ক্রিয়ামূলও কিন্তু তা, এই কথাটা মনে রাখতে হবে। ক্রিয়ার মূল যা বলা হচ্ছে, ধাতুও কিন্তু সেম। তো এই শব্দটির ধাতু বা ক্রিয়ামূল হচ্ছে ঘুম, আবার কর্ম হচ্ছে ঘুম। তো যেহেতু ধাতু এবং কর্ম যেহেতু একই, তাই এটাকে সমধাতুস বলা হচ্ছে। তো এই ব্যাখ্যাগুলো তোমরা একটু মাথায় মনে রাখবা, তোমাদেরকে খুব ভালো করে বলে দিয়েছি। আশা করি তোমাদের কাছে এই বিষয়গুলো অনেক বেশি সহজ হবে। তো আমরা পরের আলোচনায় চলে যাই। আমরা এই আলোচনায় দেখতে পাচ্ছি বিগতশীলের একটা প্রশ্ন। কি প্রশ্ন, খেয়াল করে দেখো, বলা হচ্ছে জিজ্ঞাসিব জনে জনে। এখানে জনে জনে কোন কারকে কোন বিভক্তি, ভেরি ইম্পর্টেন্ট, খুবই, মানে এটা যেহেতু পরীক্ষায় এসেছে, এই জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো জনে জনে এটার আমরা যদি অপশনগুলো একটু দেখার চেষ্টা করি, অপশনগুলো হচ্ছে কিরকম, অপশনগুলো হচ্ছে করণে সপ্তমী, কর্মে হচ্ছে অধিকরণ, আর হচ্ছে অপাদানে সপ্তমী। জনে জনে এখানে যেহেতু এটা কর্ম, এটা বোঝাই যাচ্ছে কেন কর্ম, এটাকে ব্যাখ্যা করেছি, আর একার রয়েছে, তাই হচ্ছে এটা হচ্ছে সপ্তমী। এটা কি হবে, কর্মে সপ্তমী হবে। আশা করি বুঝতে পেরেছো। আমরা যদি আরো একটা প্রশ্ন দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে ব্যক্তিবাচক কর্মকে কি বলা হয়। ব্যক্তিবাচক কর্মকে কি বলা হয় বলো তোমরা একটু। হ্যাঁ, তোমরা অনেকেই উত্তর ঠিকঠাক পেরেছো। তো চলো আমরা তোমাদের অপশনটা দেখাই। হ্যাঁ, ব্যক্তিবাচক কর্মকে মূলত যেটা বলা হয়, সেটা হচ্ছে অবশ্যই গৌণ বা অপ্রধান। ঠিক আছে,
আর তাহলে মুখ্য বলা হতো কাকে, যেটা বস্তুবাচক সেটাকে বলা হতো মুখ্য বা প্রধান কর্ম। ওকে, তাহলে আমরা এটা মোটামুটি ভালোই বুঝতে পেরেছি। এইবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে করণ নিয়ে। আচ্ছা, করণ নিয়ে আমাদের অনেক কথাবার্তা থাকে। করণ মানে যার কারণে হয়, ব্যাপারটা এরকম না, মানে যার সাহায্যে হয় এরকম। তো চলো এই বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে আমরা প্রথমেই একটা সংজ্ঞা দিয়ে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যার দ্বারা বা যার সাহায্যে কাজ হয় আর কি। তো যার দ্বারা বা যার সাহায্যে কাজ হয়, তো সেটা কিরকম? সেটা হতে পারে হচ্ছে মাধ্যম হতে পারে, সেটা হচ্ছে সহায়ক হতে পারে, সেটা হচ্ছে যন্ত্র হতে পারে, সেটা হচ্ছে উপায়ও হতে পারে। সেটা কিরকম আমরা যদি একটু উদাহরণ দেখার চেষ্টা করি তাহলে তুমি খুব সহজে বুঝতে পারবে। আচ্ছা, এখন বলা হচ্ছে যে নীরা কলম দিয়ে লেখে। এখন খেয়াল করে দেখো তো কাজ কি? কাজ হচ্ছে লেখা। তো লেখা কাজটা কি? লেখা কাজটা এখানে হচ্ছে কাকে দিয়ে হচ্ছে? মূলত হ্যাঁ, নীরাই করছে, কোনো সন্দেহ নেই। কিন্তু নীরা কাজটা লেখা কাজটা নীরাকে দিয়ে হচ্ছে, কিন্তু আমি এখানে কি বলেছি? কাজ যে করছে তার কথা বলছি নাকি সাহায্যের কথা বলেছি? কাজ যে করে তার কথা কিন্তু বলিনি, বলা হয়েছে যে সাহায্য। একটা কথা একটু মনে রাখবা, এই কথাটা মনে রাখতে পারলে কখনোই তোমার অন্য কিছুর সাথে, মানে অ্যাটলিস্ট করণটা তুমি কর্মের সাথে কখনো গুলাবা না। মনে রাখবা, যেটা করণ হয় সে সর্বদা কর্তাকে সাহায্য করে। যেটা করণ হয় সেটা কি করে? কর্তাকে সাহায্য করে। যদি করণ কর্তাকে সাহায্য না করে তাহলে সেটা কখনো করণ হতেই পারে না। করণ হওয়ার মূল লক্ষ্য কি? করণ হতে হলে সে কর্তাকে সাহায্য করতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। উদাহরণটা হচ্ছে এরকম যে নীরা কলম দিয়ে খাতায় লিখছে। এখন তুমি আমার তো বলো তো, নীরা কলম দিয়ে খাতায় লিখলেও এখানে লেখার জন্য মূলত সাহায্যটা করছে কে? খাতা নাকি কলম? কে করছে? নিশ্চয়ই কলম। খাতাকে সাহায্য করে লেখার জন্য? তুমি কখনো দেখছো খাতা সাহায্য করে? লেখার জন্য সাহায্যটা করে কিন্তু হচ্ছে কলমে, আর মেন কাজটা করে হচ্ছে নীরা। তো নীরা যেহেতু মেন কাজটা করছে, তাই নীরাটা এখানে হয়ে যাচ্ছে হচ্ছে, নীরাটা মূলত কি হয়ে যাবে? কর্তা। আর কলম দিয়ে লিখছে, এটা হচ্ছে করণ হবে। আর যেহেতু খাতাটা কোনো সাহায্য করছে না, খাতা না থাকলে যেহেতু কাজটা করতে পারতাম না, ওই জন্য খাতাটা এখানে হয়ে যাবে হচ্ছে ভিত্তি। তো এই জন্য বেসিক্যালি মূলত হচ্ছে এটা কি হবে? এটা বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে এটা করণ হবে। তাহলে মনে রাখতে হবে, করণ সবসময় হচ্ছে যেটা হয় সেটা হচ্ছে যে কর্তাকে সাহায্য করে, আর কর্ম কখনোই কর্তাকে সাহায্য করবে না, কখনোই না। আর কর্মর ক্ষেত্রে আরেকটা কথা বলেছিলাম তোমাদের মনে থাকার কথা, সেটা হচ্ছে যে যখনই কর্ম হবে এই কর্মটা কিন্তু সবসময় সময় এবং স্থান ছাড়া হবে। তো আশা করি এই ব্যাপারটা তোমাদের মাথায় এসেছে। তো ঠিক আছে, আমরা এবার একটু পরে উদাহরণ চলে যাই। বলা হচ্ছে জগতে কীর্তিমান হয় সাধনায়। আচ্ছা, কীর্তিমান শব্দটার মানেটা কি? কীর্তিমান শব্দটার মানে হচ্ছে সফল আর কি। এই যে সফল যে হচ্ছে, সফল কি দিয়ে হচ্ছে? সাধনায় হচ্ছে। এই যে সাধনায় যে হলো, সাধনার মাধ্যমেই তো হচ্ছে। তাহলে এই সফল হওয়ার, জগতে সফল হওয়ার মাধ্যম বা সহায়ক কি বা উপায় কি? সাধনা। যে সাধনা করে সেই তো হচ্ছে কি হয়? সফল হয়। যেহেতু সাধনার মাধ্যমে হচ্ছে, তাই এটা কি হবে? করণ কারক হবে। আর এটা করণে কি হবে? এটা করণে সপ্তমী হবে, আর আগেরটা হচ্ছে করণে দ্বারা দিয়ে কর্তৃক হচ্ছে তৃতীয় হবে। আচ্ছা, তারপর হচ্ছে ছাত্ররা বল খেলে। আচ্ছা, এইখানে একটা কথা মাথায় রাখতে হবে, ছাত্ররা বল খেলে মানে ছাত্ররা বল দ্বারা খেলে। আর আমি যদি বলতাম ছাত্ররা ফুটবল খেলে, তাহলে কিন্তু এটা কর্ম হবে। আর ছাত্ররা বল খেলে তাহলে কিন্তু করণ হবে। এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে, তোমরা একটু দয়া করে মাথায় রাখবা। সেটা হচ্ছে যে যদি কখনো দেখতে পাও যে খেলার নাম হলে সেক্ষেত্রে হবে হচ্ছে কর্ম। আর যদি খেলার উপকরণ দেখো তাহলে হচ্ছে কর্ম হবে। খেলার নাম হলে কর্ম হবে, আর খেলার উপকরণ হলে কি হবে? খেলার উপকরণ হলে ব্যাট, বল, এইগুলো হচ্ছে করণ হবে। আর ক্রিকেটটা বেসিক্যালি হবে হচ্ছে কর্ম। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো আরো দুইটা উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ফুলে ফুলে ঘর ভরেছে।
ঘর ভরার কাজটা কি দিয়ে হলো? ফুলে ফুলে হয়েছে। তো ঘর ভরার কাজটা যেহেতু ফুলে ফুলে হয়েছে, তো এই জন্য এটাকে কি বলা হচ্ছে? এটাকে মূলত বলা হচ্ছে বেসিক্যালি ফুলে ফুলে, মানে ফুল দ্বারা ঘর ভরাচ্ছে। ফুলটাই হচ্ছে কিন্তু কি হবে? করণ হবে। চেষ্টায় সব হয়। আচ্ছা, চেষ্টাতে সব হলো, সব হচ্ছে কিসের মাধ্যমে হচ্ছে? চেষ্টার মাধ্যমে হচ্ছে। সবকিছু চেষ্টার মাধ্যমে হচ্ছে, তাই এটা করণ হবে, এবং করণে কি হবে? সপ্তমী হবে। আচ্ছা, তাহলে তোমাদের কাছে করণটাই মোটামুটি বোঝাতে পেরেছি। এবার চলো, এই বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই কলমে ভালো লেখা হয়, তাহলে এখানে কলমে, এটা কি হবে? করণে সপ্তমী হবে। তোমার দেখা আগের থেকেই গোল্লা দিয়ে রেখেছি। কলমে কি হবে? সপ্তমী। কলমে এখানে করণে সপ্তমী হবে। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছ। আচ্ছা, তো এইবার চলো, এই বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কোনটি করণ কারকের সপ্তমী বিভক্তি উদাহরণ। তো একে তো হচ্ছে কোনটা করণ সেটা বলা হয়েছে, আবার কোনটা সপ্তমী সেটা বলা হয়েছে। তো এখানে সপ্তমী তো মূলত হচ্ছে, প্রথমে খেয়াল করে দেখো, এটা হচ্ছে শূন্য আছে, আর এখানে এটা হচ্ছে ষষ্ঠী আছে, এই দুটো আগেই বাদ পড়ে যাবে। আর এখানে সপ্তমী আছে কোনটা? এখানে সপ্তমী আছে হচ্ছে এই যে বনেরটা দেখতে পাচ্ছি, এবং গোফে এটাও সপ্তমী দেখতে পাচ্ছি। এখন এই দুটোর মধ্যে কোনটা হবে? এই দুটোর মধ্যে অবশ্যই গ নাম্বারটা হবে। কেন গ নাম্বারটা হবে? এই কারণে, খেয়াল করে দেখো, এই গ নাম্বারটা হওয়ার মেন কারণ হচ্ছে যে এই শিকারি বিড়াল চেনা যায় গোফে। এখন চিনতে পারা হচ্ছে, চেনা যাচ্ছে কি দিয়ে? চেনা যাচ্ছে মূলত হচ্ছে গোফ দিয়ে। যেহেতু গোফ দিয়ে চেনা যাচ্ছে, গোফে চেনা যাচ্ছে, তো এই জন্য এটা বেসিক্যালি কি হয়ে যাচ্ছে? এটা হচ্ছে মূলত শিকারি বিড়াল গোফেই যেহেতু চেনা যাচ্ছে, গোফ দ্বারাই যেহেতু চেনা যাচ্ছে, তাই মূলত এটা বেসিক্যালি হয়ে যাচ্ছে করণ কারক, এবং করণের সপ্তমী। এটা কি হবে না? করণ হবে না। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবারে আমরা পড়ব হচ্ছে সম্প্রদান কারক। সম্প্রদান কারকের মধ্যে সবার আগে যে বিষয়টা আমাদের জানা দরকার সেটা হচ্ছে এই যে সম্প্রদান, তার মানে এর মধ্যে কিন্তু একটা দান ব্যাপার স্যাপার রয়েছে। তো দান বলতে আমরা কি বুঝতে পারছি? আসলে আমরা আগে একটু জেনে নেই দান আসলে কয় প্রকার। মানে সম্প্রদান কারক নির্ণয় করার জন্য আমাদের এই দান সংক্রান্ত একটু জানতে হবে। আসলে দান দুই প্রকার। কি কি? একটা হচ্ছে শর্তযুক্ত দান, আর একটা হচ্ছে নিঃশর্ত দান। প্রথমে আমরা নিঃশর্ত দান সম্পর্কে একটু জানি। নিঃশর্ত দানটা কি? মানে যখন আমি দান করব তখন সেই দানটা কি হবে? শর্ত ছাড়া হবে। এই শর্ত ছাড়া দানকেই মূলত বলা হয় হচ্ছে সম্প্রদান কারক। যেমন আমি যখন ভিক্ষুককে ভিক্ষা দিচ্ছি, সেই সময়ে আমি এটা বুঝতে পারছি যে ভিক্ষুককে যে ভিক্ষা দেওয়া হলো, এই দেওয়াটা কিন্তু একদম শর্ত ছাড়া হলো। আমি যখন ভিক্ষুককে ভিক্ষা দেই, অবশ্যই কোনো শর্ত নিয়ে দিই না। আমার কি ভিক্ষুকের সাথে এরকম কোনো শর্ত থাকে যে আচ্ছা ঠিক আছে, আজকে তুমি আমার কাছ থেকে 10 টাকা নিলে, আগামীকাল তোমার সাথে যখন দেখা হবে তখন কিন্তু তোমার কাছ থেকে এই 10 টাকা ফেরত নিব, অথবা 5 টাকা ফেরত নিব, এরকম কোনো শর্ত কি থাকে? না। ভিক্ষুকের সাথে এরকম কোনো শর্ত থাকে না, বা ভিক্ষুকের সাথে আমার কোনো বিনিময়ও হয় না, বা কাজের কোনো চুক্তিও হয় না। মানে বিষয়টা এরকম না যে আমি তোমাকে 10 টাকা দিলাম তো তুমি আমার একটা কাজ করে দাও। বিষয়টা কিন্তু এরকম থাকে না। আমি ভিক্ষুককে কোনো শর্ত ছাড়াই তাকে হচ্ছে টাকাটা দান করে দেই। এই যে এই ধরনের দান, বা কাউকে যদি কোনো কিছু উপহার দেই, আমরা যখন উপহার দেই তখনও কিন্তু অবশ্যই সেই উপহারের বদলে তার কাছ থেকে টাকাটা নিয়ে নিই না। এই ধরনের দানগুলোকে বলা হয় মূলত হচ্ছে নিঃশর্ত দান। আর কারকের বেলায় এই ধরনের দানকে বলা হচ্ছে সম্প্রদান কারক। আর কিছু দান রয়েছে যেগুলো হচ্ছে শর্তযুক্ত। যেমন হতে পারে আমি যখন দোকানদারকে টাকা দিই, দোকানদারকে যখন টাকা দিচ্ছি, এই দোকানদারকে টাকা দেওয়ার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু হচ্ছে বিনিময় হচ্ছে। যেমন আমি যদি দোকানদারকে 10 টাকা দিই, সে হয়তো আমাকে 10 টাকার একটা কিছু দিয়ে দিল, যেমন 10 টাকার কলম দিল। এই যে 10 টাকার যে কলম দিল, তাহলে তার সাথে আমার বিনিময় হচ্ছে। অথবা রিক্সাওয়ালার সাথে কি হয়ে থাকে? আমার রিক্সাওয়ালার সাথেও কিন্তু বিনিময় হতে পারে। না, রিক্সাওয়ালার বিনিময় হয় না, চুক্তি হয়। কীরকম চুক্তি হয়? চুক্তিটা হচ্ছে যে আমি যেমন আমি মালিবাগে থাকি, আমি যদি এখান থেকে মতিঝিল যাই, তাহলে রিক্সাওয়ালাকে আমাকে 50 টাকা দেওয়া লাগবে। তা আমি রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করি, আচ্ছা ভাই আপনি কি যাবেন? হ্যাঁ যাব।
কোথায়? মতিঝিল। কত টাকা? 50 টাকা। তাহলে সে যখন আমাকে, ওই রিক্সাওয়ালা ভাই যখন আমাকে মতিঝিলে পৌঁছে দিচ্ছে, তখন কিন্তু হচ্ছে আমি কি করি, তখন হচ্ছে আমি তাকে 50 টাকা দিয়ে দিই। এই যে তার সাথে চুক্তি ছিল যে মতিঝিল যাওয়ার পর তাকে আমি 50 টাকা দিব, সেই অনুযায়ী তাকে আমি দিয়ে দিচ্ছি। তার মানে এই রিক্সাওয়ালাকে দেওয়া, তারপর হচ্ছে কোনো একটা কিছু বিনিময়ের মাধ্যমে দেওয়া, এরকম দেওয়াকে বলা হয় হচ্ছে শর্তযুক্ত দান করা। আবার এখানে একটা উদাহরণ রয়েছে, মানে এই উদাহরণটা খুব গুরুত্বপূর্ণ। কেন উদাহরণ? এই উদাহরণটা গুরুত্বপূর্ণ কারণ এই উদাহরণটা বইয়ে রয়েছে। তো বইয়ে এই উদাহরণটা এরকম দেওয়া রয়েছে যে ধোপাকে কাপড় দাও। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এইটাকে আমরা অনেকেই হচ্ছে সম্প্রদান বলে ফেলি। এটা কিন্তু সম্প্রদান না, এটা কর্মকারক। কেন? এটা বুঝতে হবে যে দান যদি শর্তযুক্ত হয়, আমি ধোপাকে যখন কাপড় ধুইতে দেই তখন কি আমার বাসার সব কাপড় একবারে দিয়ে দেই? আমি যদি আমার বাসার সব কাপড় যদি একবারে ধোপাকে দিয়ে দেই, তাহলে বিষয়টা কি দাঁড়াবে? বিষয়টা এরকমই দাঁড়াবে, এই যে ধোপাকে যে আমি কাপড়টা দিয়ে দিচ্ছি, এই ধোপাকে কাপড়টা দিয়ে দেওয়ার ফলে সেটা হচ্ছে যে ও কি করছে, ও সেটা ধুয়ে 2 দিন পর সেটা আমার কাছে আবার ফেরত নিয়ে আসছে। তাহলে সে তাকে কিন্তু কাপড়টা একবারে দিয়ে দেওয়া হচ্ছে না, তার মধ্যে একটা চুক্তি রয়েছে। তো এই ধরনের যে দান, এই ধরনের দানকে বলা হয় শর্তযুক্ত দান। আর যখনই এরকম শর্তযুক্ত দান হবে, তখনই সেটা কি হয়ে যাবে? সেটা সম্প্রদান না হয়ে কর্মকারক হয়ে যাবে। তাহলে একবারে দিয়ে দিলে সম্প্রদান, আর কর্মকারক কখন হবে? যদি শর্ত দিয়ে দান হয়। তার মানে এই কর্মকারক কোনটা হবে আর সম্প্রদান কোনটা হবে, এটা বোঝার জন্য কিন্তু ওই বাক্যের অর্থ বোঝাটা অনেক বেশি জরুরি। তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার। তাহলে আমরা একটা কাজ করি, এইবার চলে যাই এদিকে। সম্প্রদান নিয়ে বেশ কিছু যদি ক্লু বলি বা কি দেখে আমি সম্প্রদানটা খুব সহজেই চিনতে পারবো, তাহলে প্রথমত হচ্ছে নিঃশর্ত দান। এটা হচ্ছে সর্বপ্রথম বিষয় যেটা দিয়ে খুব সহজেই চেনা যায় নিঃশর্ত দান। এখন এই নিঃশর্ত দানের সাথে আমি আরো কয়েকটা বিষয় লিখেছি, যেমন হচ্ছে ধর্মীয় বিষয়, শ্রদ্ধা, স্নেহ, দিকে, এই বিষয়গুলো নিয়েও আলোচনা করব। আচ্ছা, প্রথমে আমি এক এক করে উদাহরণগুলো দেখি। উদাহরণগুলো যখন বিশ্লেষণ করব তখন এই উপরের লেখা বিষয়গুলো ক্লিয়ার হবে। প্রথমে হচ্ছে ভিখারিকে ভিক্ষা দাও। এই যে ভিখারিকে ভিক্ষা দেওয়া হচ্ছে, এটা তো একদম ক্লিয়ার যে এটা সম্প্রদান হচ্ছে। কারণ কি? এটা হচ্ছে নিঃশর্ত দান। তো যেহেতু এটা নিঃশর্ত দান হচ্ছে, তো নিঃশর্ত দান হওয়ার কারণে এটা সম্প্রদান কারক হয়ে যাচ্ছে। আর এখানে যেহেতু কে আছে, কেটা কিন্তু হচ্ছে আমরা অনেকেই বলতে পারি এটা হয়তো দ্বিতীয় হবে না। আমাদের জেনে রাখা ভালো যে কে রে এটা হচ্ছে দ্বিতীয় রয়েছে বা চতুর্থী রয়েছে, কিন্তু কে রে সবসময় সম্প্রদানেই হয়। কে রে সর্বদা সম্প্রদানেই হয়, আর অন্য কোথাও হয় না, মানে যেটা চতুর্থী আর কি। আর যে কে রে দ্বিতীয়া, সেটা কিন্তু অন্যান্য যে কারকগুলো রয়েছে সে কারকে কিন্তু হয়। তার মানে চতুর্থী কে রে সম্প্রদানেই হবে, আর দ্বিতীয় কে রে অন্যান্য যে 5টা কারক রয়েছে সেখানে হবে। তার মানে এখানে যদি কে রয়েছে, এটাকে আমি দ্বিতীয় বলতে পারবো না। কারণ কি? এটা সম্প্রদানে রয়েছে। তো যেহেতু সম্প্রদানে রয়েছে, এই জন্য এই কে কে আমাকে বলতে হবে যে চতুর্থী। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে ভিখারিকে ভিক্ষা দাও, তাহলে এটা কি হলো? নিঃশর্ত দান হলো, তাই এটা সম্প্রদান কারকে দ্বিতীয়। সৎপাত্রে কন্যা দান করো। কন্যা দান করার বিষয়টা কিন্তু একেবারেই দান করে দেওয়া হচ্ছে, তাই এটা সম্প্রদানে। যেহেতু সৎপাত্রে এ রয়েছে, এ থাকার কারণে কি হবে? এ থাকার কারণে মূলত হচ্ছে এটা এর মূলত সম্প্রদানে সপ্তমী হবে। এবার ব্যতিক্রম উদাহরণ, এবং খুব ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় আসে। আসলে এখানে বলা হচ্ছে বেলা যে পড়ে এলো জলকে চলো। এই যে কথোপকথন, এই কথোপকথনটা কিরকম ছিল? কথোপকথনটা এরকম ছিল যে ওই মাঝির সাথে যাত্রীর কথা হচ্ছে। যেহেতু বেলা অনেক হয়ে গিয়েছে, সন্ধে হয়ে যাচ্ছে, ও বেলা যেহেতু শেষের দিকে, তাই সময় নষ্ট না করে মূলত যেটা করা হচ্ছে সেটা হলো যে সময় নষ্ট না করে মূলত মাঝিকে যাত্রী বলছে যে জলকে চলো। বেলা যে পড়ে এলো জলকে চলো মানে হচ্ছে জলের দিকে চলো। তাহলে এখানে এই যে জলকে মানে হচ্ছে কে রয়েছে, এই কে আমি বলতে পারি কে মানে হচ্ছে দিকে।
তো এই দিকেটাকেই সংক্ষেপে লেখা হয়েছে কে, মানে জলের দিকে চলো। এই যে জলের দিকে যাওয়া, এটা কিন্তু কোনো একটা উদ্দেশ্য বোঝায়। তো আমরা জেনে রাখবো যে যদি কোনো কিছু উদ্দেশ্য বোঝায় তাহলেও কিন্তু সেটা কি হতে পারে, উদ্দেশ্য হলে কিন্তু এটা সম্প্রদান হতে পারে। তো দিকে দ্বারা সাধারণত, সবসময় না, সাধারণত কিন্তু উদ্দেশ্য বোঝায়। তো সাধারণত যেহেতু উদ্দেশ্য বোঝায়, তো এই জন্য এটাকে মূলত কি বলা হচ্ছে, নিঃশর্ত দান না, যদিও বোঝাচ্ছে না, কিন্তু এই উদ্দেশ্য বোঝানোর কারণেও এটা কি হতে পারে, সম্প্রদানকারক হতে পারে। এই যে উদাহরণটা, এটা বইয়ে ইম্পর্টেন্ট এই কারণে, এটা একদম ব্যতিক্রমে একটা উদাহরণ এবং এইটা অনেকবারই পরীক্ষা এসেছে। আচ্ছা, এরপর হচ্ছে দেশের জন্য প্রাণ দাও। দেশের জন্য যে প্রাণ দিচ্ছে, তাহলে কি হলো বিষয়টা, এই যে দেশের জন্য প্রাণ যে দিল, তাহলে দেশের জন্য একবারেই প্রাণ দিয়ে দিল, নিঃশর্ত দান করে দিল। তার মানে এটা কি হয়ে গেল, এটা হচ্ছে একবারেই যেহেতু দান করে দিচ্ছে, তার মানে এটা মূলত দানের খাতায় চলে গেল, মানে হচ্ছে একেবারে মানে আর ফিরে আসবে না, দিচ্ছে একদম নিঃশর্তভাবেই দিচ্ছে। তো এই জন্য সম্প্রদান। দিনে দয়া করো। আচ্ছা, দিনে দয়া করো, এখানে দিন একটা হচ্ছে, দিন বলতে কিন্তু হচ্ছে দিবস বোঝায়, আর একটা হচ্ছে দিন বলতে হচ্ছে এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে মূলত দরিদ্র। তো এখানে দারিদ্রতা বোঝাচ্ছে, দরিদ্রকে দয়া করো, তো এখানেও নিঃশর্ত দান বোঝাই যাচ্ছে। তো এই হচ্ছে মূলত দিন। তাহলে এই দিন হচ্ছে যেটা দীর্ঘিকার দিন, সেটা কিন্তু হচ্ছে কি বোঝায়, দারিদ্র বোঝায়। তাহলে দরিদ্র, দরিদ্রকে কি করো, দয়া করো। আচ্ছা, আর ধোপাকে কাপড় দাও, এটা যে কর্মকারক কেন হচ্ছে এই ব্যাখ্যা তো দিয়েই দিয়েছি। আর বাবা নামাজ পড়লেন। এখন অনেক সময় আমরা এই জিনিসটা বইয়ে যদিও লেখা নেই, তারপরেও কিন্তু পরীক্ষায় এটা এর আগেও আমরা দেখতে পেয়েছি, ধর্মীয় সংক্রান্ত যদি কোনো শব্দ থাকে, ধর্মীয় সংক্রান্ত, আমি আবারও বলছি, ধর্মীয় সংক্রান্ত যদি কোনো শব্দ থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেটাকে কিন্তু সম্প্রদানকারক বলা হয়ে থাকে। তাহলে এই যে আমরা এখানে একটা কথা বলেছিলাম যে ধর্মীয়, এই যে ধর্মীয়, এই ধর্মীয়র সাথে এই বিষয়টা মিলে গেল, ধর্মীয় সংক্রান্ত। আচ্ছা, আবার আরেকটা বলা শ্রদ্ধা স্নেহ। এখন আমরা যাদেরকে শ্রদ্ধা করি, যেমন হচ্ছে আমাদের শিক্ষক, বাবা মা, সিনিয়র কোনো ভাই, এদেরকে মূলত আমরা হচ্ছে শ্রদ্ধা করে থাকি। এই যে এদেরকে আমরা শ্রদ্ধা করছি, তো এই শ্রদ্ধা যাদেরকে করছি, মনে রাখতে হবে, যাদেরকে শ্রদ্ধা করছি তারা কিন্তু মূলত কি, তারা হচ্ছে আমাদের সম্মানীয় ব্যক্তি। এই সকল সম্মানীয় ব্যক্তিরা সবসময় সম্প্রদানকারক হবে। আবার এখানে একটা কথা আমি লিখেছি, সেটা হচ্ছে স্নেহ করা। তাহলে আমাদেরকে অনেকেই কিন্তু রয়েছে যাদেরকে আমরা স্নেহ করি, যাদেরকে স্নেহ করি, যেমন ছোটদেরকে, যাদেরকে স্নেহ করছি তারাও কিন্তু হচ্ছে সম্প্রদানকারক। যাদেরকে সম্মান শ্রদ্ধা করছি তারাও হচ্ছে যেমন সম্প্রদানকারক, আবার যাদেরকে স্নেহ করছি তারাও কিন্তু সম্প্রদানকারক। আমি যদি বলি গুরুকে ভক্তি, তাহলে গুরুকে ভক্তি করছি, তাহলে গুরুকে তো শ্রদ্ধা করছি, তাহলে সেই গুরু কিন্তু কি হবে, এখানে সম্প্রদানকারক হবে। তো এই হচ্ছে মোটামুটি সম্প্রদানকারক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। এই বিষয়গুলো যদি একটু মাথায় রাখা যায়, তাহলে আমাদের সম্প্রদানকারক নিয়ে ঝামেলা খুব কমই হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটো প্রশ্ন, যে সমিতিতে চাঁদা দাও, সমিতিতে চাঁদা দাও, এখানে চাঁদা কোন কারক আসলে? তো এখানে চাঁদা হচ্ছে, আমি বুঝিয়ে দিলে অবশ্যই এটা সম্প্রদানকারক, তাহলে সমিতিতে চাঁদা একবারে দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, এরপর অন্ধজনে দেহ আলো, তাহলে নিম্ন রেখা, মানে রেখো যে পদটি, মানে এই যে রেখা দেওয়া হচ্ছে, এটা পদটি কোন কারকের কোন বিভক্তি? অবশ্যই সম্প্রদান, কারণ অন্ধজনকে আলো দিচ্ছে, তো অন্ধজনকে আলো দেওয়া তো হচ্ছে সম্প্রদান তো হবে, এবং অন্ধজনে এ সপ্তমী, তার মানে হচ্ছে এটা সপ্তমী হচ্ছে কার। তো খুব সহজ, এর তো প্রশ্ন এরকমই হয় আর কি। এরপর আমরা কথা বলবো হচ্ছে অপাদান নিয়ে। আসলে অপাদান নিয়ে বইয়ের মধ্যে অনেক কথাবার্তা লেখা, সেখান থেকে আমি খুব সহজ করে দুটো কথা বলতে চাই অপাদান নিয়ে। সেটা হচ্ছে এরকম, যদি আমরা বুঝি যে কোনো কাজের যদি শুরু বুঝায়, শুরু বা উৎস, আমি আবারও বলছি, যদি কোনো কাজের শুরু বা উৎস বোঝায়, যদি কোনো কাজের কি বোঝায়, শুরু বা উৎস বোঝায়, সেই ক্ষেত্রে কিন্তু সেটাকে কি বলা হয়, অপাদানকারক। তাহলে আমি এই কথাটাকে ক্ষেত্র করে, এই কথাটাকে বুঝে আমি কি করতে পারি, আমি এই অপাদানকারককে নির্ণয় করতে পারি। যেমন গাছ থেকে পাতা পড়ে, এই পাতা পড়া, তাহলে কাজের শুরু বলেছি।
এই গাছ থেকে পাতা পড়া, তো পাতা পড়া কাজটা শুরু হয় কোত্থেকে? পাতা পড়া কাজটা শুরু হয় কিন্তু গাছ থেকেই। তাহলে এই গাছ যেহেতু গাছ থেকে কাজের যেহেতু শুরু হচ্ছে, তাহলে এটা কি হবে? তাহলে এটা হচ্ছে অপাদান কারক হবে। আবার যদি পরেরটা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে দুধ থেকে দই হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুধ থেকে দই হচ্ছে, তো দইয়ের উৎস কি? দুধ। দইয়ের উৎস যেহেতু দুধ, তো এই কারণে দুধটা কি হবে? ওই উৎসের জন্য এখানে অপাদান হবে। তার মানে আমি কিন্তু কোনো সংজ্ঞা বলছি না, কোনো সংজ্ঞা না বলে কিছু চেনার উপায় বলে দিচ্ছি, যেগুলো আমার অপাদান কারক সহজে বুঝতে বা যে কোনো কিছু থেকে নির্ণয় করতে অনেক বেশি সহজ হবে। আচ্ছা, এরপরে যদি আমি বলি যে পাপে বিরত হও, এক্ষেত্রে কি হবে? পাপ থেকে বিরত হও, মানে পাপের এই বিরত হওয়াটা মানে আমি যে বিরত হব, এটা কাজ কি? বিরত হওয়া। এই বিরত হওয়াটা কোত্থেকে শুরু হবে? পাপ থেকেই হব। তো এই পাপ থেকেই যেহেতু বিরত হওয়া শুরু হচ্ছে, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু শুরু বোঝাচ্ছে। আবার আমি যদি সোমবার থেকে পরীক্ষা শুরু, তাহলে সোমবার থেকে পরীক্ষা শুরু, পরীক্ষা শুরুটা কোত্থেকে? সোমবার থেকে। যেহেতু সোমবার থেকেই শুরু হচ্ছে, তাই সোমবার শুরুর, পরীক্ষা শুরুর যে সময়টা, সেই সময়টা হচ্ছে সোমবার থেকে। তাহলে এই জন্য এটাকে আমি কি বলবো? এই জন্য এটাকে আমি বলবো হচ্ছে বেসিকলি অপাদান কারক। আর একটা কথা না বললেই না, এখানে একটু যোগ করতেই হবে, সেটা হচ্ছে অপাদান আর অধিকরণ। এক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় স্থান এবং সময় বোঝায়। বেশিরভাগ ক্ষেত্রে, আমি বলছি না যে স্থান সময় বাদ দিয়ে অন্য কিছু বোঝায় না, আমি এরকম বলছি না, কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যদি স্থান বা সময় হয়, তাহলে সেই ক্ষেত্রে সেটা কি হয়? সেই ক্ষেত্রে সেটা কিন্তু অপাদান বোঝায় বেশিরভাগ ক্ষেত্রে। তো এটা এরকম বলা যাবে না যে স্থান বা সময় হলে সেটা যে অপাদান হবেই, এরকম কোনো কথা একদম এক্স্যাক্টলি বলাটা পসিবল না, সম্ভব না। আচ্ছা, এরপর হচ্ছে দুপুরে পাঠশালা পলায়ন। পাঠশালা যে পলায়ন কাজটা, মানে পলানো শুরু হচ্ছে, এই পলানো কাজটা শুরু হচ্ছে কোত্থেকে? পাঠশালা থেকে। তো পাঠশালা থেকে যেহেতু পলানো শুরু হচ্ছে, তো এই কারণে এটা কি হবে? পাঠশালা হচ্ছে অপাদান কারক হবে। এরপর আর একটা আছে যে বাবাকে বড্ড ভয় পাই, তা ভয় পাওয়াটা শুরু হচ্ছে কোত্থেকে? বাবার থেকে। বা আর একটা কথা মনে রাখতে পারি যে ভয় সংক্রান্ত হলে সেটা কিন্তু অবশ্যই, মানে ভয়ের যে উৎস, সেই ভয়ের উৎসও কিন্তু বাবা। তো যেহেতু ভয়ের যে উৎস সেটা যেহেতু বাবা, তো এই জন্য সেই দিক থেকেও আমি এটাকে, বাবাকে কি বলতে পারি? অপাদান বলতে পারি। এবার হচ্ছে তিলের তৈল হয়। আচ্ছা, তিলের তৈল হয় এটা আমি একটু পরে বলছি। আমি যদি একটু বলি যে লোভে পাপ, পাপে মৃত্যু, এটা আগে একটু বলি। তিলে তৈল হয় এটা নিয়ে একটু পরে কথা বলছি। লোভে পাপ, পাপে মৃত্যু, এটা একটু বোঝাই। অনেকেই এটা ভুল করে ফেলে। আসলে কথাটা এরকম ছিল যে লোভ থেকে পাপ হয়, পাপ থেকে মৃত্যু হয়। এই যে লোভ থেকে পাপ হচ্ছে আর পাপ থেকে যে মৃত্যু হচ্ছে, তাহলে এই পাপের শুরু হচ্ছে কোত্থেকে? লোভ থেকে। যেহেতু পাপের শুরুটা লোভ থেকেই হচ্ছে, এই জন্য এটা কি হচ্ছে? অপাদান হচ্ছে। এইটা একটু কঠিন, একটু ব্যতিক্রম, অন্যরকম। তবে হ্যাঁ, যদি বুঝে রাখা যায় বা লজিক অনুযায়ী যদি বুঝে রাখা যায়, তাহলে কিন্তু এটা যথেষ্ট সহজ মনে হতে পারে। আচ্ছা, এইবার চলে আসি হচ্ছে তিলে তৈল হয়, এটা একটু বোঝানোর চেষ্টা করি। আমরা এরকমই একটা উদাহরণ অধিকরণেও কিন্তু দেখতে পাই। এখন হয় কি, যেটা হচ্ছে অপাদান সেটা হচ্ছে তিলে তৈল হয়, আর যেটা হচ্ছে অধিকরণ সেটা হচ্ছে তিলে তৈল আছে। আমি এখানে একটা কথা একটু জাস্ট বলে রাখতে চাই, যদি আমরা দেখতে পাই শেষে যদি হয় অথবা পাওয়া যায়, এরকম কথা যদি হয় অথবা পাওয়া যায়, যদি এরকম হয় তাহলে অপাদান হয়, আর যদি আছে থাকে তাহলে অধিকরণ হয়। যেমন আমি যদি উদাহরণ বলি, তিলের তৈল হয় অপাদান, আর যদি বা আমি যদি এরকম বলি তিলের তৈল পাওয়া যায়, তিল থেকে তৈল পাওয়া যায়, তাহলে হচ্ছে অপাদান। আর ওই কথাটাই যদি বলি তিলের তৈল আছে, তাহলে হচ্ছে অধিকরণ। মানে একই কথা, কিন্তু মানে কথাটাকে জাস্ট একটু ঘুরিয়ে বলা। এই একই কথা ঘুরিয়ে বলার কারণে কিন্তু কি হয়ে যাচ্ছে, সেখানে কারকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে হয় থাকলে হচ্ছে কি হবে? অপাদান হবে। আর যদি আছে থাকে তাহলে কি হবে? তাহলে হচ্ছে অধিকরণ হবে। আমি যদি এরকম আরো কয়েকটা উদাহরণ বলি, যেমন আমি বললাম যে নদীতে মাছ পাওয়া যায়, তাহলে এক্ষেত্রে হচ্ছে অপাদান। আর যদি নদীতে মাছ আছে তাহলে কিন্তু হচ্ছে অধিকরণ। আবার আমি যদি বললাম সমুদ্রে লবণ পাওয়া যায়, সেক্ষেত্রে হচ্ছে
অপাদান। আর যদি বলা হয় সমুদ্রের লবণ আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা অধিকরণ হয়ে গেল। এই জিনিসগুলো দেখা যায় হয় কি অনেক সময় একই রকম হওয়ার কারণে, একই রকম কথা হওয়ার কারণে আমরা কিন্তু খুব গুলিয়ে ফেলি যে কোনটা আসলে অপাদান হবে আর কোনটা আসলে অধিকরণ হবে। অপাদানের সাথে অধিকরণের তো অনেক মিল রয়েছে, তবে হ্যাঁ এই বেশ কিছু জিনিস রয়েছে যে বিষয়গুলো মাথায় রাখলে কিন্তু আমাদের অপাদান অধিকরণে ঝামেলা একদম লাগবে না। কিন্তু আমি চেষ্টা করেছি যে গতানুগতিকভাবে বইয়ে যেরকম অপাদানকে প্রেজেন্ট করা হয়েছে সেই বিষয়টাকে মাথায় রেখে নতুন করে কীভাবে এই অপাদানটা একটু মনে রাখার চেষ্টা করা যায়, মানে অপাদান কারকটা নির্ণয় করার দিকে যে ব্যাপারটা, যে চট করে আগে বাক্যটা পড়েই আমি অপাদান বুঝে ফেলবো, এইটা কীভাবে করা যায় সেইটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা দেখি পরের ধাপে যাই। আমরা দেখতে পাচ্ছি যে দুটো প্রশ্ন, একটা হচ্ছে বাবাকে বড্ড ভয় পাই, তাহলে এই বাবাকে বড্ড ভয় পাইটা কি হবে? এটা হচ্ছে বেসিক্যালি অপাদানে দ্বিতীয় হবে, কারণ বাবার অর্থাৎ ভয়ের উৎসই কিন্তু হচ্ছে বাবা। তো ভয়ের উৎস যেহেতু বাবা, তার মানে এখানে বাবাকে কে হচ্ছে দ্বিতীয়া। আর একটা দেখতে পাচ্ছি বাড়ি থেকে নদী দেখা যায়। বাড়ি থেকে নদী দেখা যায়, এটা কি হবে? বাড়ি থেকে। তাহলে দেখা যাওয়া কাজটা কোত্থেকে শুরু হচ্ছে? বাড়ি থেকে। আবার এখানে একটা কথা বলে দেওয়া হয়েছে, থেকে কিন্তু এখানে লাগিয়ে দেওয়া হচ্ছে, মানে বাড়ির সাথে থেকে রয়েছে। থেকে যদি না থাকে তাহলে অন্য কথা, যেহেতু থেকে আলাদা করে দেওয়া হয়েছে তার মানে তার কিন্তু কি বলতে হবে? বিভক্তি বলতে হবে। তার মানে অপাদান এখানে পঞ্চমী বলতে হবে। হ্যাঁ, থেকে হতে থেকেছে, এটা তো পঞ্চমী। তো খুব সহজ প্রশ্ন ছিল, আশা করি বুঝতে পারলে তো খুবই সহজ। ওকে, এবার আমরা কথা বলবো হচ্ছে অধিকরণ নিয়ে। আসলে অধিকরণের মধ্যে অনেকগুলো বিষয় নিয়ে একটু আলাদা আলাদা করে কথা বলতে হয়। আমি যে কথাটা আগেই বলছিলাম যে অপাদান এবং অধিকরণে অধিকাংশ, সবগুলো বলিনি কিন্তু, অধিকাংশ অপাদান অধিকরণে অধিকাংশ হচ্ছে বেশিরভাগগুলো স্থান বা সময় হয়। তো স্বাভাবিকভাবে অধিকরণেও তো স্থান সময় থাকবে, তবে তার পাশাপাশি এই বিষয় ভাব এগুলো নিয়েও আলাদা আলোচনা রয়েছে। এখন প্রশ্ন হতে পারে যে বিষয় এবং ভাবটা কি? হ্যাঁ, বিষয় এবং ভাব কি এটা আমি আলাদা করে ব্যাখ্যা করব, তবে তার জন্য একটু অপেক্ষা করতে হবে। আমি আস্তে আস্তে বলবো, এখনই না বলে আস্তে আস্তে বিষয়গুলোর এক্সপ্লেইন দিই। আচ্ছা, প্রথমত অধিকরণ কারক কাকে বলে সেটা না পড়ে অধিকরণ কারকগুলো নির্ণয় করা নিয়ে একটু কাজ করি। কারণ অধিকরণ কাকে বলে সেটা আমরা প্রথমে এক লাইনে কোনো সংজ্ঞা দিইনি, কিন্তু হচ্ছে আমরা যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে যে অধিকরণ কারকটা কি বা কিভাবে দ্রুত নির্ণয় করা যায় সেটা নিয়ে কথা বলার চেষ্টা করছি। আচ্ছা, তো এই ক্ষেত্রে অধিকরণ কারকের আমি বলতে চাই যে অধিকরণ কারকের আগে প্রকারগুলো আমরা পড়ে ফেলি, তাহলে অধিকরণ কারক কি সেটা আমাদের এমনি জানা হয়ে যাবে। পড়তে পড়তেই নির্ণয় করতে করতে আমরা জিনিসটা বুঝে ফেলবো। অধিকরণ কারক হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে প্রথমত কালাধিকরণ, আর তারপর হচ্ছে আধারাধিকরণ এবং ভাবাধিকরণ। এখন কাল মানে কি? সময়। কাল মানে যেহেতু সময়, তাহলে এইটাকে মূলত বেসিক্যালি কালাধিকরণও বলে, আবার সময়াধিকরণও বলে, দুটোই বলা যায়। পরীক্ষায় যদি কখনো কালাধিকরণ বাদ দিয়ে যদি সময়াধিকরণ হয় তাতে কোনো সমস্যা নেই, আবার স্থানাধিকরণ বাদ দিয়ে যদি আধারাধিকরণ হয় তাদের কোনো সমস্যা নেই। আবার অনেকে একটা কথা বলতে পারে, আচ্ছা আধার মানে তো অন্ধকার। আমি বলে রাখতে চাই যে আধার হচ্ছে চন্দ্রবিন্দুওয়ালা আধার, সেই ক্ষেত্রে সেটা কিন্তু অন্ধকার, আর চন্দ্রবিন্দু ছাড়া এটা হচ্ছে স্থান বোঝাবে। আচ্ছা, এবার আমি বলি যে আমি একটা কথা বলেছি যে কোনো কাজের শেষ এরকম বোঝায়, শেষ, তো সেটা স্থান সময় এরকম হতে পারে। আচ্ছা, তো এই যে প্রভাতে সূর্য ওঠে, এখানে হচ্ছে প্রভাত। এই প্রভাতে সূর্য ওঠে, সূর্য ওঠা কাজটা শেষ হচ্ছে কোথায়? সূর্য ওঠা কাজটা শেষ হচ্ছে প্রভাতেই, একটা সময়ে। আচ্ছা, তারপর হচ্ছে শুক্রবারে ছুটি শেষ, তাহলে ছুটিটা শেষ হচ্ছে কখন? শুক্রবারে। তো শুক্রবারে যেহেতু ছুটি শেষ হচ্ছে, তো এই কারণে শুক্রবার একটা সময়, তো এই কাজ শেষ হচ্ছে কোনো একটা সময়ে। তো কাজ যেহেতু কোনো একটা সময় শেষ হচ্ছে, তার মানে এটাকে আমি কি বলতে পারি? এটা হচ্ছে, আমি এটাকে কালাধিকরণ বলতেই পারি বা সময়াধিকরণ বলতেই পারি। আচ্ছা, এরপর আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে আধারাধিকরণ মানে বা স্থানাধিকরণ। আমরা রোজ স্কুলে যাই, আমার স্কুলে যাওয়াটা শেষ হচ্ছে কোথায়? আমার যাওয়া কাজটা শেষ হচ্ছে কোথায়? স্কুলে। স্কুল তো একটা স্থান, আবার এই বাড়িতে কেউ নেই, না থাকাটা শেষ হচ্ছে কোথায়? বাড়িতে। এই কাজের শেষটা এখানে স্কুল বা বাড়িতে হচ্ছে।
তো কাজের শেড যেহেতু স্কুল বা বাড়িতে হচ্ছে, এখানে কিন্তু স্কুল বা বাড়ি হচ্ছে এখানে কি স্থান। তো বোঝাই যাচ্ছে কেন এটাকে কালাধিকরণ, দুঃখিত, এখানে কেন স্থানাধিকরণ বা আধারাধিকরণ বলা হচ্ছে, আশা করি খুব সহজে বোঝা যাচ্ছে। আচ্ছা, এইবার ভাবাধিকরণ বা যেটাকে বলা হচ্ছে প্রভাবক। আচ্ছা, প্রভাবক কথাটা কেন বলা হচ্ছে? এরকম কথা তো কোনো বইয়ের মধ্যে লেখা দেখিনি, তাহলে এখানে কেন এরকম কথাটা দেখছি? হ্যাঁ, এই কথাটার ব্যাখ্যাটা আমি একটু দেই। আমার মনে হয় আমরা এখন এই সূর্যোদয় অন্ধকার দূরীভূত হয় আর কান্না এসব মন্দীভূত হয়, এই দুটো বাক্য যদি এখন আমরা একটু খেয়াল করি তাহলে খুব সহজে বুঝতে পারবো। সাধারণত স্টুডেন্টদেরকে আমরা এটা বলেও কনভিন্স করতে পারি যে আমরা একটু মনে রাখবো যে সূর্যোদয় অন্ধকার দূরীভূত হয় আর কান্নায় শোক মন্দীভূত হয়, এই দুটো হচ্ছে ভাবাধিকরণটা মুখস্থ করে রাখবা। এইটা বললে অবশ্যই স্টুডেন্টরা মুখস্থ করে রাখে। কেন? কারণ এখান থেকে এর আগেও অনেক এরকম প্রশ্ন এসেছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এটা যখন মনে রাখতে বলি তখন ওরা মনেও রাখে, পরীক্ষায় আসে, ওরা পরীক্ষা আনসারও করে, খুশি থাকে। তবে হ্যাঁ, এর একটা যুক্তি আছে, তা আমরা যুক্তিটা দেওয়ার চেষ্টা করি। যুক্তিটা কীরকম? সেটা হচ্ছে সূর্যোদয় অন্ধকার দূরীভূত হচ্ছে, তার মানে অন্ধকার যে দূরীভূত হচ্ছে, অন্ধকার দূরীভূত হওয়া মানে কি? নিঃশেষ হয়ে যাওয়া, কমে যাওয়া। এই যে অন্ধকারে যে দূরীভূত হচ্ছে, এই দূরীভূত হওয়ার জন্য দায়ীকে বা প্রভাবককে, কে প্রভাব বিস্তার করছে? কে প্রভাব বিস্তার করছে? সে হচ্ছে সূর্য উদয়ের কারণে। কান্নায় শোক মন্দীভূত হচ্ছে, আমরা জানি যে কান্নায় যে শোক মন্দীভূত হয়, শোক যে কমে যায়, এই শোক কমে যাওয়ার মানে মেন কারণ কিন্তু অনেকটাই হচ্ছে কান্না। দেখা যায় অনেক সময় কান্নাকাটি করলে কিন্তু শোকটা কমে যায়। এখন এই মন্দীভূত হওয়া মানে হচ্ছে কমে যাওয়া, তাহলে এই মন্দীভূত হওয়া, কমে যাওয়ার জন্য প্রভাবক হিসেবে কাজ করছে কে? প্রভাব বিস্তার করছে কে? কান্না। তো যারা এরকম প্রভাব বিস্তার করে তাদেরকে বলা হচ্ছে প্রভাবক। সেই প্রভাবক থেকেই প্র এবং ক বাদ দিয়ে ভাব কথাটা রাখা হয়েছে, সেখান থেকেই ভাব। এই যে মূলত এই প্রভাবক থেকে এই ভাব কথাটা এসেছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এখন এই প্রভাবক, যারা প্রভাবক হয়, এদেরকে মূলত বলা হয় হচ্ছে ভাবাধিকরণ। তাহলে এই হচ্ছে ভাবাধিকরণের ব্যাপার। তো আমরা তো মনে রাখবই, তারপরে যদি কারোর মনে রাখতে কষ্ট হয় তাহলে সেই ক্ষেত্রে বলবো যে এই মনে রাখার কষ্টটা আশা করি এখন যে লজিকটা বললাম সেই লজিকটা বলার মাধ্যমে আশা করি তোমাদের খুব ভালো করেই মনে থাকবে। তবে আর একটা কথা কিন্তু ওই যে উপরে লেখা রয়েছে, এটা হচ্ছে বিষয়। বিষয়টা কি আসলে? আচ্ছা, বিষয়টা কি সেটা নিয়ে আমি কথা বলছি, তার জন্য আরেকটু সময় দিতে হবে। তো আমরা পরের ধাপে চলে যাই। আচ্ছা, এই ধাপে এসে আমরা মূলত হচ্ছে এখন পড়বো হচ্ছে এই আধারাধিকরণ হচ্ছে 3 প্রকার, এটা পড়বো। কারণ আধারাধিকরণ বা স্থানাধিকরণ এটা তো আমরা পড়েইছি, কি সবগুলো স্থান বোঝাবে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই আধারাধিকরণকে আবার 3টে ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ঐকদেশিক, অভিভাবক আর হচ্ছে বৈষয়িক। আমি সবার আগে যে কাজটা করব সেটা হচ্ছে এই বৈষয়িকটাকে হচ্ছে মূলত আগে বুঝিয়ে নিই। বৈষয়িকটা হচ্ছে মূলত বিষয়। এখন আমি যে বলছি রাকিব অঙ্কে কাঁচা, তাহলে অঙ্ক তো একটা বিষয়। তারপর তার ধর্মে মতি আছে, এখানে অনেকে এটা বলতে পারে ধর্মীয় মূলক, না, তার ধর্মে মতি আছে। মতি আছে কথাটার মানেটা কি? মতি আছে কথাটার মানে হচ্ছে তার ধর্মে অনেক জ্ঞান আছে। তো এই যে তার ধর্মে অনেক জ্ঞান আছে, তার ধর্মে অনেক মতি আছে, এই কথাটার মানেটাই হচ্ছে যে তার ধর্মে অনেক জ্ঞান আছে, মানে ধর্মটা এখানে হচ্ছে বিষয়, এখানে বিষয় বোঝাচ্ছে। তারপর রবি রাজনীতিতে ভালো, এই যে রবি রাজনীতিতে ভালো, তাহলে এখানে রবি রাজনীতি ভালো, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে একটা বিষয়, রাজনীতি এখানে একটা বিষয়। তো যখন বিষয় বোঝাবে চোখ বন্ধ করে সেটাকে হচ্ছে আধারাধিকরণ বলে দিতে হবে, একদম এটা মুখস্থ। আচ্ছা, তাহলে বিষয় হলে অধিকরণ হয় এবং কোন অধিকরণ হয়? আধারাধিকরণ। তাহলে এখানে স্থানের সাথে কোনো সম্পর্ক নেই, তারপরে এটা আধারাধিকরণের মধ্যে একটা প্রকার। ওকে, এইবার চলে আসি যে এই আধারাধিকরণ এটা 3 প্রকার, ঐকদেশিক, অভিভাবক। এটা একটু ভালো করে বোঝাই। ঐকদেশিক এবং অভিভাবক বোঝার একটা পদ্ধতি রয়েছে, সেটা কি? সেটা হচ্ছে এখানে আমরা যতগুলো উদাহরণ দেখতে পাচ্ছি সবগুলো শেষে আছে 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 রয়েছে। যেমন পুকুরে মাছ আছে, বনে বাঘ আছে, আকাশে চাঁদ আছে, তিলে তৈল আছে, নদীতে পানি আছে, সমুদ্রে পানি আছে। ফাইন, সবগুলোতেই আছে, কোনো সমস্যা নেই, থাকুক। কথাটা হচ্ছে আগেই তো বলেছিলাম, এইগুলো যদি আবার বলা যায় পুকুরে মাছ পাওয়া যায়, বনে বাঘ পাওয়া যায়, আকাশে চাঁদ পাওয়া যায়, তিলে তৈল পাওয়া যায় বা তিলে তৈল হয়,
বা নদীতে মাছ পাওয়া যায়, সমুদ্রের পানি পাওয়া যায়, এরকম যদি বলে এই সবগুলোই অপাদান হয়ে যাবে। আর আছে লাগাই দেওয়ার কারণে এটা কি হয়ে যাচ্ছে, অধিকরণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই ব্যাখ্যাটা আগেই দিয়েছি। এখন যেটা বলছি সেটা হচ্ছে যে ঐকদেশিক জিনিসটা কিরকম হবে, মানে এই ঐকদেশিক এবং অভিব্যাপক এই দুটোর মধ্যে পার্থক্য কিভাবে বুঝবো। আমি যদি বলি যে পুকুরে মাছ আছে, তাহলে সেই ক্ষেত্রে পুকুরে মাছ কি পুরো জায়গা জুড়ে থাকে? না, নির্দিষ্ট জায়গায় থাকে। যদি নির্দিষ্ট জায়গায় থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেটা হচ্ছে ঐকদেশিক হবে। এখন যদি বলি পুকুরে পানি আছে, তাহলে পুরো সম্পূর্ণ জায়গায় আছে, সেক্ষেত্রে অভিব্যাপক। আমি যদি বলি বনে বাঘ আছে, তাহলে এই যে আমি বললাম যে বনে যে বাঘ আছে, তাহলে বনে বাঘটা কি হচ্ছে, বনে পুরো জায়গা জুড়েই কি আছে, বনের পুরো জায়গা জুড়েই কিন্তু বাঘ নেই, নির্দিষ্ট জায়গায় আছে। হ্যাঁ, বনের পুরো জায়গা জুড়ে গাছ রয়েছে, তো সেক্ষেত্রে যদি গাছ বলি তাহলে তো হচ্ছে পুরো জায়গায় বোঝাচ্ছে। আর যদি বনে বাঘ আছে, তাহলে পুরো বন জুড়ে কিন্তু বাঘ নেই, তার মানে এখানে বাঘটা হচ্ছে ঐকদেশিক, নির্দিষ্ট। এখন আমি যদি বলি আকাশে চাঁদ আছে, আকাশের পুরো জায়গা জুড়ে কি চাঁদ নাকি নির্দিষ্ট জায়গায় চাঁদ? তাহলে এই যে আকাশে চাঁদ আছে, এই ক্ষেত্রে এটা হচ্ছে নির্দিষ্ট বোঝাচ্ছে, এই কারণে এটা কি হবে, ঐকদেশিক হবে। এবার যদি বলি তিলের তৈল আছে, তিলের তৈল, তিলের মধ্যে তৈল তো পুরো জায়গা জুড়েই থাকে, পুরো অংশ জুড়ে থাকে, তাহলে সেটা কি হচ্ছে, অভিব্যাপক হচ্ছে। তারপর কি হচ্ছে, নদীতে পানি আছে, এই ক্ষেত্রে এই যে পানি তো পুরো জায়গা জুড়েই থাকে, বা সমুদ্রে পানি আছে, সমুদ্রের পুরো জায়গা জুড়েই থাকে। এখন এই সমুদ্রের পুরো জায়গা জুড়ে যদি থাকে, মানে ওই স্থানের পুরো জায়গা জুড়ে যদি থাকে, তাহলে সে অভিভাবক হয়। তাহলে এখানে মূলত আমি পার্থক্য কি বুঝলাম, নির্দিষ্ট স্থানে থাকলে ঐকদেশিক, আর পুরো জায়গা ধরে থাকলে হচ্ছে অভিভাবক। এই কথাটাই হচ্ছে মাথায় রাখতে হবে। তো আশা করি বিষয়টা খুব সহজেই বোঝা যাচ্ছে। আমরা দেখি পরের ধাপে যাই। এখন এই যে ব্যাপারটা বললাম, এই ব্যাপারটাকে একটু কনক্লুশনে আনি। যেমন এখানে আমি যে বিষয়টা 1 নম্বরে যদি আমি দেখি, 1 নম্বর এখানে এই কথাটাকে বলা যাচ্ছে যে ঐকদেশিকে বলা হচ্ছে যে মানে এতক্ষণ যে বৈশিষ্ট্যগুলো দিলাম আধারাধিকরণে, সেটারই একটা সামারি করা। যেমন ঐকদেশিক বিশাল স্থানের যে কোনো স্থানে ক্রিয়াটি সংঘটিত হয়, যেমন আকাশে চাঁদ উঠেছে, বিশাল আকারের নির্দিষ্ট কোনো স্থানে চাঁদ উঠেছে, এই নির্দিষ্ট কোনো একটা স্থান। আর অভিভাবকের বেলায় কি হচ্ছে, অভিভাবকের বেলা হচ্ছে নির্দিষ্ট বস্তু যদি সমস্ত আধারপ্রাপ্ত ব্যক্ত করে, বিরাজমান থাকে, আধার মানে আধার ব্যক্ত করা মানে হচ্ছে পুরো জায়গা জুড়ে, স্থান জুড়ে থাকা। যেমন নদীতে পানি আছে, তাহলে এই ক্ষেত্রে নদীতে পানি আছে, তাহলে কি হচ্ছে, নদীর সমস্ত অংশ বিস্তার করে পানি থাকছে। তাহলে পরে ঐকদেশিক আর হচ্ছে কি বোঝাচ্ছে, ঐকদেশিক আর অভিভাবকের মধ্যে পার্থক্য হচ্ছে ঐকদেশিক নির্দিষ্ট কোনো একটা স্থান বোঝাবে, আর অভিভাবক বোঝাবে হচ্ছে সমস্ত জায়গা জুড়ে। আচ্ছা, এরপর হচ্ছে বৈষয়িক বা বিষয়াধিকরণ, বিশেষ করে মানে বিশেষ কোনো বিষয়ে কার কোনো দক্ষতা বোঝালে। তো এই যে বিষয় বলেছি, রাকিব বাংলায় ভালো, তো এখানে এই যে বাংলায় ভালো, তো বাংলা এখানে বাংলা বিষয় ভালো বোঝানো হচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি এই আগের যে 3টা প্রকার, সেই 3টা প্রকারের একটা সামারি আর কি। তো এই বৈশিষ্ট্যগুলো মনে রাখলেও কিন্তু আমাদের খুব সহজেই বিষয়গুলো নির্ণয় করতে সহজ হবে। তো আমরা একটু পরের ধাপে যাই। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি যে বাড়ি থেকে নদী দেখা যায়, তো বাড়ি থেকে নদী দেখা যায়, এটা তাহলে কি হবে, তাহলে না, এটা তো হচ্ছে অপাদান হবে, এটা হচ্ছে অপাদানের, এটা তো আমরা আগে দেখেছি। সূর্যোদয় অন্ধকার দূরীভূত হয়, সূর্যোদয়ে যে দূরীভূত হচ্ছে, যদি হ্যাঁ এখানে মূলত অধিকরণের সপ্তমী আবার ভাবাধিকরণের সপ্তমী, তাহলে এই দুটোর মধ্যে আমি কোন উত্তরটা নিব? এই দুটোর মধ্যে আমি অধিকরণ নিতে পারি, ভাবাধিকরণ নিতে পারি, তবে অধিকরণও যেরকম সত্য ভাবাধিকরণের সত্য, তবে এখানে ভাবাধিকরণটাও কিন্তু নেওয়া যায়, আবার অধিকরণটাও নেওয়া যায়। তবে কোনটা বেটার, আমি এখানে অধিকরণ নিয়েছি, তবে প্রশ্ন হচ্ছে এখানে কোনটা নেওয়া আসলে উচিত। উচিতের কথা বলা হয়, অবশ্যই ভাবাধিকরণের সপ্তমী এটা হচ্ছে আরও বেটার আনসার, তো এই জন্য আমরা এখানে ভাবাধিকরণটা নিব। তো এখানে অধিকরণের সপ্তমী এটা অবশ্যই যে লাল দাগ দেওয়া হয়েছে এটা অবশ্যই উত্তর। তবে আমার কথা হচ্ছে যে আমার সাজেশন যেটা থাকবে সেটা হচ্ছে এখানে বেটার আনসার কিন্তু ভাবাধিকরণ, মানে ভাবাধিকরণের মধ্যেও কিন্তু অধিকরণ বোঝায়, কারণ ভাবাধিকরণ উত্তরটা হচ্ছে আরও ডিটেলে আনসারটা দেওয়া হয়, এই কারণে ভাবাধিকরণ আনসারটা আমার কাছে বেটার। তবে ক নাম্বারটা সঠিক, খ নাম্বারটা আরও বেশি সঠিক আমার কাছে। তো
তো এই হচ্ছে মোটামুটি এই প্রশ্নের উত্তর সম্পর্কে আশা করি বোঝাতে পেরেছি। তারপরে বলা হচ্ছে বাবা বাড়ি নেই। বাবার যে বাড়ি না থাকাটা কোত্থেকে শুরু হচ্ছে? এটা হচ্ছে এই যে সেই যে নেই, এটা কি বাড়ি থেকেই নেই। তো যদি এর সাথে কোনো বিভক্তি আর নেই, এটা অধিকরণ বোঝাই যাচ্ছে, অধিকরণ এটা শূন্য। তো যাই হোক, এই প্রশ্ন উত্তরগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে না, কারক কঠিন হলেও একটু দীর্ঘ হলেও কিছু বিষয় যদি আমরা মাথায় রাখি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বিষয়গুলো খুব সহজেই কি করা যায়, নির্ণয় করা যায়। তো আশা করি কারক সম্পর্কে যারা এতক্ষণ ধরে এই দীর্ঘ ক্লাসটা করলে তাদের কারক সম্পর্কে একটা সম্যক ধারণা এসেছে। তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য এই ক্লাসটি আশা করি অনেক উপকার হবে। তো যারা এতক্ষণ ধরে ক্লাস করেছো তাদের সবাইকেই জানাচ্ছি থ্যাংক ইউ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে অন্য কোনো এক ক্লাসে।